যে বাহ খুব ভালো গান, ওটা আমার কাছে এনাফ নয়। আমার কাছে একটা গান হবে যেখানে 2 লাখ লোক সব কিছু ভুলে গিয়ে, 4 লাখ লোককে 1 কোটি লোক ভুলে গিয়ে সেটাকে সেলিব্রেট করবে ফর দ্যাট মোমেন্ট। they'll have fun or they will cry or they'll connect, যাই হোক যে কোনোভাবে কানেক্ট করতে হবে, বা নাচবে। বাবারে 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 বাবা, যখন ব্যান্ড করবো ভেবেছি আমি স্কুলের ছেলেদের ঢপ মারতাম, জানিস তো আমার বাড়িতে একটা ব্যান্ড আছে, মানে তাদেরও বলতাম, মানে তখন মিউজিশিয়ান হওয়াটা একটা প্রফেশনাল ব্যান্ডকে গিয়ে তারা মানে বাজিয়ে চলে সেরকম না। ক্রান্তিতে যতই চেষ্টা করেছি রকটাকে বাদ দেওয়ার জন্য, কিন্তু ছিল কেন ডিএনএতে ছিল তো, অ্যাবসলিউটলি মহিনের গোড়াগুলি মানে they are the fathers. Absolutely. সময় আমাদের সত্যি এটাকে মুভমেন্ট বলতাম, মানে এটাকে এস্টাবলিশ করতে হবে, এই গান বাজনাটাও একটা গান বাজনা, ঠিক একদম। তো সেইটাকে এস্টাবলিশ করতে হয়েছে, মানে আন্দোলনের মতন, এবং করা হয়েছে, করতে হয়েছে না শুধু, মানে সলিড ভাবে হয়েছে। আজ একটা দেখতে পাই যে বাংলা ব্যান্ড একটা অ্যালবাম হলো প্রিয় বন্ধু বলে। হ্যাঁ, অনিন্দ্যদার কাছে এই গল্পটা তো শুনেছি আমি, ওই মানে ওই পুরো বাংলাদেশের ট্যুরের গল্পটা শুনেছি, এবং সেটা রেসপন্সও তো বাস হিউজ। মিউজিক শোনা বন্ধই করে দিলাম। আচ্ছা, বন্ধই করে দিলাম একদম। আমি সবাই খুব ভালো আর শ্রদ্ধা করি, ভালোও লাগে, ফ্যান অলসো অনেকে, কিন্তু তারা তো করে গেছেন যেটা করে যাবেন। আমি যদি কিছু করতে চাই, ওইটাও যেটুকুন গায়ে লেগেছে সেটাকে আমি বাদ দিতে চাই। ব্যান্ডসগুলো, অনেক ব্যান্ডের সঙ্গে যুক্ত হলাম। তখন কি হতো, নিজেরা চাঁদা তুলে কনসার্টস হতো, র্যাড বলে, রক আগেন্স্ট ড্রাগস। হ্যাঁ, কখন একটা ব্রায়ান অ্যাডামসের গান গেয়ে দিচ্ছি, 2টো গান আমি গাইছি, 2টো গান কেউ গাইছে, কখন শুরু হয়েছে জানিও না, মানে তোমার, বা হারমোনি গাইছি। ওই খুবই ভালোবাসাটা প্রচন্ড প্যাশনেট ছিল। ওখান থেকে কি পাবো এক বিন্দু কল্পনার বাইরে ছিল, মাথা দিয়েছিল না। এটা ক্যানট বি আর ক্যারিয়ার। নেই কি একটা ধরন যেটা ক্রিকেট খেলার মতন, যেটা রিক্সাওয়ালাকেও ভালো লাগাবে, আবার একটা খুব বুদ্ধিজীবীকেও নাড়াবে। যদি আমার মতন একজন সাধারণ মানুষ যে কিছুই জানে না, সে যদি এতটা করতে পারে, আমার মনে হয় বাংলাতে অনেকে আমার থেকে ট্যালেন্টেড আছে, তারা বোধহয় সেই সাহসটা পাচ্ছে না। আমার বলার উদ্দেশ্য সেটাই, সে ভীষণ ভালো গাইতে পারে, সে ভীষণ ভালো বাজাতে পারে, কিন্তু সেটা শুধুই ওই সারফেসে আছে, বা ছবিতেও তাই, একই ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, এই দেখ আচ্ছাটা, এই আচ্ছাটা লাভলি, আমি আচ্ছা পেয়ে গেছি তোমার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকে আমাদের সঙ্গে এই মানে একটু আগেই বেরোলেন সমিত মুখার্জি। সমিত মুখার্জিকে আপনারা বিভিন্নভাবে চেনেন, বিভিন্ন ধরনের কাজ উনি করেছেন, বিভিন্ন রকম প্রেজেন্সে আপনারা ওনাকে দেখেছেন, স্টেজে দেখেছেন। মিউজিক ডিরেক্টর হিসেবে এরকম বেশ কিছু গান আছে যেগুলো মাস হিট যাকে বলে, মানে যেরকম খোকাবাবু যায় লাল জুতো পায়, বা কোকাকোলা। প্রত্যেকটা মানুষ যারা কিছু ক্রিয়েট করে, তাদের পেছনে, তাদের ভেতরে একটা ভালনারেবল সেলফ থাকে, যে সেই সেলফটাকে আমরা না খুব একটা চিনি না, বা খুব একটা জানা হয়ে ওঠে না। আজকের এপিসোডে শুরু থেকে ওর জার্নি, ওর পরশ পাথরের সঙ্গে যুক্ত হওয়া, তার সঙ্গে ওর মিউজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আস্তে আস্তে ডেভেলপ করতে করতে কি করে সমিত মুখার্জি একজন পপুলার মিউজিক ডিরেক্টর হয়ে উঠল, কি করে সেই রক মিউজিক থেকে খোকাবাবু জায়ের কনভিকশনে পৌঁছলো একটা মানুষ। আজকে গল্পটা একটা সিনেমার মতো, আমার কাছে একটা সিনেমার মতো। এটা পুরো একটা ছবি দেখলাম আমি নিজের চোখের সামনে। অনেকগুলো কনভারসেশন হয়, যে কনভারসেশনগুলো আমার পার্সোনালি আই ফিল ইমোশনাল, বিকজ আই কানেক্টেড ভেরি ডিরেক্টলি আর্টিস্টিক্যালি। কারণ আমার ভেতরেও তো একটা আর্টিস্ট আছে, বা আর্টিস্ট হওয়ার চেষ্টা আছে। আজকের কনভারসেশনে আই কানেক্টেড টু হিম ইন এ ডিফারেন্ট লেভেল। আমার মনে হয় যেই পয়েন্টটাতে আমরা কমিউনিকেট করতে পেরেছি বা কানেক্ট করতে পেরেছি, সেটা আপনাদের অবধিও পৌঁছবে। সো আজকের কনভারসেশনে আমার সঙ্গে আছেন সমিত মুখার্জি।
আজকে আমাদের সঙ্গে আছেন সমিত মুখার্জি। সমিত মুখার্জিকে আমি একরকমভাবে চিনি, একরকমভাবে দেখেছি, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেখেছি। আপনারাও নিশ্চয়ই অনেকভাবে চেনেন সমিত মুখার্জিকে, অনেক গানের জন্য চেনেন, অনেক পারফরমেন্সের জন্য চেনেন। সো আজকে সমিত আছে আমাদের সঙ্গে। সমিত, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। অরুণাব, তুমি জানো যে আমি তোমায় বলছিলাম জাস্ট পডকাস্টার আগে যে আমি তোমার পডকাস্টের ফ্যান। আমি সন্দেশ টিভির সামহাউ ইট কেম টু মি, ডিজিটালি যেরকম আসে, আর আমি প্রচুর তোমার পডকাস্ট দেখেছি। থ্যাংক ইউ। আর তোমারও বেশ আমি ভক্তই হয়ে গেছি। আরে থ্যাংক ইউ সো মাচ। তোমার সঙ্গে কথা বলার ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং কানেকশন আছে। সেটা হলো, আমি যখনই কোনো মিউজিশিয়ানদের সঙ্গে কথা বলি অ্যাবাউট দ্য টাইম, অ্যাবাউট দ্যাট পার্টিকুলার টাইম যেখানে আমি বড় হয়ে উঠছি, যেখানে আমি মিউজিক আমার কাছে নতুন নতুনভাবে আসছে, সেখানে আমার কাছে হঠাৎ একদিন আমি প্রথম শুনি পরশ পাথর। এবং আচ্ছা, হ্যাঁ, ব্যান্ড মিউজিকের ক্ষেত্রে প্রথম পরশ পাথরই শুনি। শুনেছি। পরশ পাথর অ্যালবামটা, যেটার নাম পরশ পরশ পাথর পাথর ছিল। আচ্ছা, তখন আজও আছে নামটা হয়নি, তখন পরশ পাথর হিসেবেই বেরিয়েছিল। একদম ওই সেম অ্যালবামটার পরের এডিশনটা আজও আছে হিসেবে হ্যাঁ বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা বন্ধু বান্ধবরা আমরা খুব ক্যাসেট এক্সচেঞ্জ করতাম। তো আমার এক বন্ধু ছিল কৌস্তব বলে, ও প্রথম আমাকে খোঁজ দেয় এরকম একটা ক্যাসেট বেরিয়েছে। এবং আমি শুনি, এবং শোনার পর তো মাথাটাই খারাপ হয়ে যায় আমার। আমি কিন্তু আগে একটা শুনিনি, আমি আগে অন্যান্য কিছুই শুনি। অ্যালবাম তো আমাদেরই প্রথম বের হয়। রাইট রাইট। এবং অনেক সময় সেই সময় লাইভ প্রোগ্রাম হতো, কিন্তু আমাদের ওখানে অতটা হতো না। শিলিগুড়িতে বড় হওয়া আমার। তো তোমার পরশ পাথরে অবধি আসা, তার আগের পার্টটায় যাই। তোমার ছোটবেলা, কিভাবে বড় হয়ে ওঠা, মিউজিক তোমার কাছে কি করে, মানে মিউজিকটা কিভাবে তোমার মধ্যে এলো, আর তোমার একটা অবভিয়াসলি একটা মানে একটা লিনিয়েজও আছে। এইটা নিয়ে আমরা একটুখানি শুরু করি, তারপর আমরা পরশ পাথরে এবং তোমার জার্নিতে আসবো। ছোটবেলা বলতে ছোটবেলা আমার ধরো মানে খুব একটা নর্মাল চাইল্ডহুড কাটেনি আমার। মানে যেরকম আমি ছোটবেলাটা মিস করি না। করোনা না, ওকে, কখনো মিস করি না। না আমার স্কুল লাইফ, যেটা লোকে করে সাধারণত আমি দেখেছি। আমার বেড়ে ওঠা আমার জ্যাঠার বাড়িতে, যেখানে একটা জয়েন্ট ফ্যামিলি ছিল। সেই ডিটেলসে আমি যাচ্ছি না, বাট এমন কিছু সিচুয়েশনস ছিল যেখানে আই ওয়াজ নট আ প্রিভিলেজড চাইল্ড। ওখানে ওকে, খুব ছোট বয়সে আমাকে, খুব ছোট্টবেলায় আমি খুব বড় হয়ে গেছিলাম। ওকে, বিকজ অফ সিচুয়েশনস, যেটা ধরে রাখ পারিবারিক কমপ্লিকেশনস বলো কি, আমি সেটাতে বেশি যেতে চাই না। সেটা আমাকে খুব, আমি ছোটোবেলা থেকে খুব কষ্ট পেতাম। আমি জানতাম যে দের ইজ নো ওয়ান, যদিও বা আমি আমার বাবা মার একমাত্র ছেলে, বাট সিচুয়েশনস ওয়াজ সাচ যে দের ওয়াজ নো ওয়ান টু প্রোটেক্ট মি লাইক দ্যাট। তো বুঝতে পেরেছ, বাকি বাচ্চারা যেরকম প্রিভিলেজড একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যে, আই ওয়াজ নট সো প্রিভিলেজড। এটা খুব একটা ইউনিক আমার কাছে সেটা মনে হয়। খুব রিসেন্টলি আমি একটা ছবি দেখলাম হারবার্ট, হ্যাঁ, সুভাষিস দার। হ্যাঁ, মানে আমি খুব রিলেট করতে পারলাম আমার ছোটবেলাটা, বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ, মানে ওই রকম এক্স্যাক্টলি নয়, বাট কোনো একটা পয়েন্টে রিলেট করতে হ্যাঁ। পেরেছো। তো ওই ছোটবেলাটা ওরকম কেটেছে, সেটা নিয়ে আমি। আর আমাদের বাড়িটা খুব, তাছাড়া খুব কনজারভেটিভ ফ্যামিলি ছিল। খুব মানে স্কলার্সরা সব ছিল ফ্যামিলিতে, মানে সব সেন্ট জেভিয়ার্সের প্রফেসর বা এরকম সবাই খুব। আর কলকাতাতে, সাউথ ক্যালকাটাতে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে আমি পড়েছি, মানুষ হয়েছি। সাউথ ক্যালকাটাতে একটা ইংরেজি আশপাশের কালচারতে বেড়ে ওঠা, সেটা বালিগঞ্জ প্লেসে আমি বড় হয়েছি। আর আমরা কনফাইন ছিলাম যে আমাদের বাড়িতে যারা আশপাশের পাড়ার বন্ধুরা ক্রিকেট খেলতে আসবে, আমাদের বাড়িতেই বালিগঞ্জ প্লেসে সবচেয়ে বড় মাঠ ছিল, তো সেখানেই খেলা হতো। আমরা কখনো কারুর বাড়িতে যেতাম না, সেটা আমাদের ফ্যামিলি রুলসের মধ্যে ছিল। তো ওই এক্সপোজার টু দ্য আউটার ওয়ার্ল্ড খুব কম ছিল। একটা সেটা ছিল ফর দ্য এন্টায়ার হাউস, ওরকম খুবই ওভার ডিসিপ্লিনড বা ডিসিপ্লিনড একটা কনফাইনমেন্টের মধ্যে আমরা ছিলাম। তারপরে আই ওয়াজ আ লিটল বিট, আমি বললাম না, নট সো প্রিভিলেজড ইন দ্য ফ্যামিলি। সো সব মিলিয়ে মিশিয়ে
আমার বেড়ে ওঠাটা খুব একটা বাচ্চাদের মতন হয়নি। তুমি একটু আগেই বড় হয়ে গেছো। হ্যাঁ, আমি বাবা মার একমাত্র সন্তান হয়েও যে কমফর্টটা বা যে একটা হয় না একটা ওই নর্মাল জিনিসটা খুব একটা ছিল না। ইট ওয়াজ এ লিটল বিট abnormal-ish ব্যাপারটা ছিল। সো ইফ আই লুক ব্যাক লাইক দ্যাট, সেটাই বোধহয় আমার আপব্রিঙ্গিং অফ এভরিথিং। ইফ আই লুক ব্যাক, যদি আমার কিছু হয়ে থাকে, কোনো কিছুতে হয়ে থাকে যেটাতে 2-4 জন মানুষ চেনে কি আই অ্যাম, তোমার সন্দেশ টিভিতে আমি আসতে পেরেছি, সেটা ইজ বিকজ অফ ওই মাই ছোটোবেলাটা, যেটা যতটাই আমার কাছে পেইনফুল ধরো ছিল তখন, বাট দ্যাট ওয়াজ দ্য সিড অফ মাই গ্রোয়িং আপ অ্যাজ হোয়াট আই অ্যাম টুডে। রাইট, সেটা বোধহয় সবারই আমাদের একদম ছোটবেলা আমাদের একদম। তৈরি করবেই, মানে সেটা করবেই। পেন হোক, ভালো লাগা হোক, যেটাই ভালো হোক, থাকা হোক, যেটাই হোক। হোয়াট এভার দ্যাট ইজ। হ্যাঁ, তো আমার একটা ইনসাইট ওরকম, আমি তোমায় আসছি, ওয়াই আই এম কামিং টু দ্যাট ইজ, তারপরে আমার বাড়িতে কেউ মিউজিশিয়ান নয়, প্রফেশনালি তো নয়, এই নয় যে মিউজিকের খুব চল, আমার বাবা মা খুব গান শোনে, বা আমাদের গান শোনাটা খুব একটা যে বাড়িতে চল ছিল তাও নয়, একটা রবীন্দ্রিক জিনিস ছিল ছোঁয়া। ওই 25শে বৈশাখে একটু রবীন্দ্রসঙ্গীত হতো, বা এরকম কখনো এরকম বাবা মারা গাইতেন, লোডশেডিং হলে একটুখানি গাওয়া টাওয়া হতো, কেউ গাইছে, হয়তো বাবা গাইছে, মা গাইছে, এরকম শুনতে পেতাম, সেটা খুবই গুনগুন করা। এছাড়া সিরিয়াস লিসনিং, সিরিয়াস এক্সপোজার টু মিউজিক ছোটোবেলাতে কখনোই ছিল না। মিউজিক ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ গ্রোয়িং আপ কি লাইফ, সেটা আমার তালিকার মধ্যেই ছিল না। তাই? ইয়েস, হ্যাঁ, আমি ওই জন্য তো বলছি, মানে আমার কাছে কিছু অবাক করা জিনিস আছে বলেই তোমায় বলছি, অ্যান্ড আমি মানুষের কাছেও পৌঁছতে চাই থ্রু ইয়োর পডকাস্ট। তো ওই যে বেড়ে ওঠাটা হলো হঠাৎ ক্লাস 10-এতে, আমার আইসিএসই বোর্ড ছিল, তো সেখানে কেন যে মনে হলো, কবে যে মনে হলো যে আমি গিটার বাজাবো। ওই বন্ধুবান্ধব থাকে তখন, এরকম গিটারের ম্যাগাজিন একটা আমার বন্ধু নিয়ে আসতো, তার কাকা কাস্টমসে ছিল, তো কাস্টমসে সব এরকম জিনিসপত্র, তার মানে এই পারফিউম এই ওই তাই, তার মধ্যে গিটার, মানে ওর ম্যাগাজিনস, বিদেশি ম্যাগাজিনসগুলো নিয়ে আসতো। সেইখানে প্রথম আমি ফেন্ডার গিটার দেখেছিলাম, আমার মনে আছে। সে ফেন্ডারটা কি আমি জানতাম না, বাট গিটার দেখেছিলাম, এখন আমি আই ক্যান রিকল। তো সেই দেখে একটা গিটারের উপর হয়তো আমার একটা ফ্যাসিনেশন হয়েছিল। আমি ডিফারেন্সটাও জানতাম না কোনটা হাওয়াইন গিটার, কোনটা স্প্যানিশ গিটার, রাইট, কেন সেই আশপাশটাই আমার ওরকম নয়, আই এম সো সরি, রাইট, আশপাশটাই ওরকম নয়। ঠিক। তো হঠাৎ আমি আমার বাবাকে বলি ক্লাস 10-এতে যে আমি একটা গিটার কিনতে চাই, এই আইসিএসসির পরীক্ষাটা হয়েছে, তো আমি আর কিছু চাই না, একটা গিটার চাই। তো আমার মনে আছে গড়িয়াতে গিয়ে, যেটুকুন আমার মানে পরিচিতি থেকে জানতে পেরেছি, গড়িয়াতে গিয়ে একটা 300 টাকার গিটার কিনেছিলাম, আর সেটা হাওয়াইন গিটার। আচ্ছা, এরকম হলাম বার দিয়ে, হ্যাঁ। বাট সেইটা আমি বাজাতে চাইনি। আমি দেখেছি কখনো টিভিতে এরকম ভাবে একটা ঝ্যাং ঝ্যাং করে বাজায়, তো এদিকে আমার একটু মানে ওই হয় না, ছোটবেলায় অনেকের থাকে একটুখানি ওই ইঞ্জিনিয়ারিং স্কিল, মানে মিস্ত্রি হওয়া স্কিল থাকে। তো আমি সেই গিটারটাকে কেটে 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 রং করে স্প্যানিশ গিটার টাইপ বানালাম, মানে ওর ওইটাকে ওই যে উপরে যে নাটটা, ওই যে ব্রিজটা খুলে ওটাকে কেটে 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 করলাম। আর ফ্রেডবোর্ডটা খুবই খারাপ, মানে হাওয়াইন গিটার তো মানে স্প্যানিশ গিটারের মতন ফ্রেডবোর্ড না, যারা মিউজিশিয়ান বুঝবে। তো যাই হোক, আরেকটা প্রবলেম আছে, সেটা হলো উপর দিকটা তো নেমে যায়, নিচের দিকটার যে ডিস্টেন্সটা, সেটা অনেকটা প্রেসার দিতে হয়। এটা আমি নিজে করেছি বলে জানি। ও, তুমিও করেছো? আমার সঙ্গে এই জিনিসটা আমাদের ওই সময়কার একটা, হ্যাঁ, আমি নিজে করেছি। আমার একটা পিসির গিটার ছিল, সেটাকে খুলে আমি চেষ্টা করেছি বাজানোর। আমার এক কাকা আছে, তিনি বেশ নামকরা মিউজিশিয়ান কলকাতার, সমীর খাসনবিশ। আমি তোমার খাসনবিশ শুনেই আমার মনে হলো যে সমীর খাসনবিশ কি তোমার কেউ হয়? আমার কাকু হয়, মানে একটু দূর সম্পর্কের, বাট কাকা হয়। তো সে যখন শিলিগুড়িতে যেত, সে আমাকে বলেছিল শেখাবে, তো আমি শেখার চেষ্টাও করেছিলাম, বাট হয়নি ফাইনালি। ওই সময় আমি ওটা দিয়ে চেষ্টা করেছিলাম। তোমার মতো সেম কেস। কামিং ব্যাক টু ইয়োর স্টোরি, তারপর সো হোয়াটএভার, ওইরকম গিটার, ওরকম
সো তখন তো ইউটিউবও ছিল না, কিছুই ছিল না, কিছুই ছিল না। তো আমার ম্যাথস টিচার যে ক্লাস 11-এ এসেছিলেন, উনি ঘটনাচক্রে একটু গিটার বাজান। আচ্ছা। তো ওনাকে বলতাম ওই এই মেজর কর্ড, প্রথম উনি একবার বললেন, উনিও মানে মানে শখে এরকম। তো আমি কিনেছি, তো উনিও বললেন হ্যাঁ এই মেজর কর্ড, আমার মনে আছে এই মেজর কর্ড প্রথমে ধরি। অ্যান্ড তারপরে ব্রেগানজা বলে একটা দোকান, হ্যাঁ, তুমি জানবে হয়তো, ফ্রি স্কুল স্ট্রিটে। হ্যাঁ। আর আমার স্কুল ছিল বউবাজারে। তো ওখান থেকে আস্তে আস্তে ফ্রি স্কুল স্ট্রিটে আমি দেখতাম গিটার শপ, রেনল্ডস, ব্রেগানজা, তখনকার দিনে ওগুলো গিটার শপ এরকম কাঁচের ইয়েতে ভেতরে থাকতো। ব্রেগানজা একটা পুরোনো টাইপ, একটা গোয়ান গিটার শপ, তো সেখানে মিউজিক শপ। সেখান থেকে একটা কর্ডের বই কিনি, চটি বই কিনি। আচ্ছা। ওইগুলো দেখে একটু কর্ড শিখে নিলাম, নিজের মতন শিখে নিলাম। আর ওই যাত্রা শুরু হয়ে গেল যে আমি মিউজিশিয়ান, বুঝেছো? মানে এটাই আমি ভাবি কেন ওটা এলো, আর কেনই বা আমি ইয়ে করলাম। সেখান থেকে যেরকম হয় স্কুল ব্যান্ডস, সেখানে সেই সময় লেক গার্ডেন্সে ওই স্কুলের বন্ধু মারফতে অনেক ব্যান্ডস ব্যাঙের ছাতার মতন তারা তৈরি হচ্ছে। ইংলিশ ব্যান্ড, কিন্তু তখন বাংলা ব্যান্ডের কনসেপ্টই ছিল না, ঠিক, একদমই ছিল না। তখন রেফারেন্সটাই তো ইংলিশ ব্যান্ড। ওই ওয়েস্টার্ন মিউজিক, গিটার, ড্রামস, বেস গিটার বাজছে, মানে একটা রক মিউজিক। তা আমি পরে শুনলাম, ফার্স্ট আমার ইংলিশ গান শোনা হচ্ছে হোটেল ক্যালিফোর্নিয়া, রাইট। একজন বন্ধু শোনালো এই গান, তা আমি তো পাগল হয়ে গেলাম শুনে। ঠিক, সবাই আমরা তাই হয়েছি। তো আমার কিন্তু আপব্রিঙ্গিং অফ মিউজিক কিছুই নয়। তার আগে যে খুব ওয়েস্টার্ন গান শুনেছি তাও নয়, তার আগে কোনো গান সেরকমভাবে শুনেছি তাও নয়। হিন্দি গান চলতো না আমাদের বাড়িতে, সেটার এক্সপোজার নেই। পরে আমি শুনেছি পুজো সংক্রান্তে গান বেরোয় আমাদের বাড়িতে, কিন্তু আমি খুব সত্যি সত্যি কথা বলছি, কিন্তু মানে পুজোর গান শুনুই জানি না এটা এক্সিস্ট করে, আমি জানতাম না। আমাদের কালচার ধরো, মানে আমার পারিবারিক কালচারের মধ্যে পুজো সংক্রার গান ডিডন্ট এক্সিস্ট। সবার কোনো কিছুই শোনা ছিল না, বুঝতে পেরেছ? তো একটা বাবা ক্যাসেট, মারুতি গাড়ি যখন বেরোয়, বাবা মারুতি গাড়ি কেনেন, একটা ক্যাসেট তখন চালাতে হয় বলে কিশোর কুমার আর লতা মঙ্গেশকরের একটা ডুয়েট, ওইটা গাড়িতে বাজতো। ওইটুকুন, মানে একটা কি দুটো ক্যাসেট ছিল আমার মনে আছে। তো সেইটুকুন যেটুকুন আমার শোনা গান হিসেবে, কিন্তু এটা কিন্তু আমি এক্সাজারেট করে বলছি না, একদম এতটাই না জানা, না শোনা একটা ব্যক্তি। এবার সে শুনলো হোটেল ক্যালিফোর্নিয়া, হোটেল ক্যালিফোর্নিয়া শুনে ছিটকে গেলাম। তো এরকম তাহলে ব্যান্ডে বাজাবো। ব্যান্ড, স্কুল ব্যান্ডেতে গিটারিস্ট আছে, ড্রামার আছে, সব আছে, আর আমি বাজাতে জানিও না, আমার তো প্রপার গিটারও নেই। তো ভাবলাম যে বেস গিটারটা নেই, মানে একটা ব্যান্ডে দেখলাম তার আগের বছর ফেস্ট হয়েছে যখন, মানে এইটা হচ্ছে ব্যাপারটা, মানে ফরম্যাটটা এরকম, একটা বেস গিটার থেকে, একটা কিবোর্ড থেকে, একটা ড্রাম থাকে, এটা হচ্ছে ব্যান্ড। মানে যেরকম খেলাধুলো জানতাম, কিন্তু ব্যান্ড গান বাজনা অত জানতাম না, কোনো আপব্রিঙ্গিংই তো নেই, আশপাশটা ওরকম নয়। তুমি একটা দেখলে, একটা ভ্যাকুয়াম দেখলে যে এই লোকটা এই ব্যান্ডে নেই। আচ্ছা, বেস গিটারে তো আমাদের স্কুল ব্যান্ডটা যেটা তৈরি হয়েছে ক্লাস 11-এতে, তো সেইখানে বেস গিটারটা নেই, বেসিস্ট নেই, বেস গিটারিস্ট নেই, বা বাস গিটারিস্ট নেই, তখন আমি এরকমভাবেই জানতাম। তো বাস গিটার কেনা হলো স্কুলের টাকা, মানে স্কুলের সব ওই মানে বন্ধুরা চাঁদা তুলে লালবাজারে গিয়ে একটা 800-900 টাকা দিয়ে একটা সবচেয়ে সস্তার একটা বেস গিটার কেনা হলো। সেটা ডুং 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 করে ওই যে বাজানো শুরু হলো, ওইটা নিয়ে সারাদিন পড়ে থাকতাম। আচ্ছা। তারপরে অবশ্যই ক্যাসেট প্লেয়ার কেনা হলো, তখন আমি বন্ধুদের থেকে ক্যাসেট নিচ্ছি, ওই তখন মেল ট্র্যাকের ক্যাসেটে ওইসব হচ্ছে। এগুলো আমি আর এটা ডিটেলসে যাচ্ছি না, মেটামরফোসিস হলো আমি গান তোলার জন্যে যেটুকুন গান শোনা, কি কি গান করা হবে ফেস্টে, এই 5টা গান ওরা তুলছে কি 6টা গান তুলছে, সেই গানগুলো আমাকে বাজাতে হবে, সেই জন্যে যেটুকুন শুনে তোলা। তখন তুমি গান গাইছো না? না, অবশ্যই নয়, অবশ্যই নয়। কি গান গাওয়া তো দূরের কথা, আমি বাজাতেই জানি না। ওই যে
বাজাতেও মানে প্রপার জানি না, একটা আঙুল দিয়ে একটু ডুং 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 করে, মানে ব্যান্ডেতে থাকবো আর মেয়েরা দেখবে সামনে, মডার্নাইজ স্কুল গার্লস, মানে এইসব মানে লোরেটো হাউস, মানে যেরকম হয় একটা সময়, মানে খুব অনেস্টলি আমি বলছি ওটাই হয়। তো সবাই মিলে আমিও বাজাবো, আর মিউজিকটা ভালো লাগে অবভিয়াসলি, মানে আমি ডিবেট করব না বা আমি অন্যটা কিছু করব না, আমি মিউজিকটাই ভালো লাগে, ওইটাই করতে পারি বেশ। তো মানে ওইটাই ওয়ে আউট টু রিচ আউট, বুঝতে পেরেছো? সেরকম ভাবে শুরু হলো। অদ্ভুত তো শুরুটা তোমার ওরকম শুরু হলো। সেই শুরুটা প্রথম শোতে আমার এটাও মনে আছে, হিন্দি হাই স্কুলে একটা ফেস্টে আমি স্টেজে উঠে, তখন আমাদের মিউজিক টিচারও যেত, মানে ছেলেদের নিয়ে গেছে কম্পিটিশনে, আমি নাকি এত তিরিং বিড়িং করে লাফিয়েছি সারা স্টেজে, ভুলভাল বাজিয়েছি কিন্তু প্রচণ্ড মানে রক করছি, নিজের একটা ধারণা, মানে এত লাফালাফি করেছি। আর টিচার আমাকে ওখান থেকে খুব বকেছে, এই করে হোয়াট ইজ দিস, প্লেইং রং কর্ডস, দিস দ্যাট, নেবে আমাকে প্রচণ্ড বকেছে। ইউ আর নট লুকিং অ্যাট মি, তুমি তো মত্তই হয়ে গেছো, ক্রাউড দেখে পুরো ভুলে গেছো, আমি বলেছিলাম আই টু আই কন্ট্যাক্ট রাখতে, কিচ্ছু আই টু আই কন্ট্যাক্ট না, আমি তখন লোককে মাতাচ্ছি, ধরো কিছুই বাজাতে জানি না কিন্তু মাতাচ্ছি। সো দ্যাটস হাউ ইট স্টার্টেড। আস্তে আস্তে ওটা একটু পরিণত হয় ওভার আ পিরিয়ড, ন্যাচারালি হয় তোমার মিউজিকটা, হ্যাঁ ন্যাচারালি হয়, সেটা নিয়ে খুব ইন্টারেস্টেড ছিলাম, সেটা নিয়ে শুতাম, গিটারটা নিয়ে শুতাম, গিটার ওইটা ছিল একটা সময়, ওটা ধ্যান জ্ঞান সব ছিল ওটার মধ্যে। যে সময় একটা বেড়ে ওঠার মধ্যে আরও অনেক কিছু হয়, অবশ্যই প্রেম করেছি, কিন্তু ধরো আড্ডা বা আমি আড্ডা মানিনি খুব একটা, মানে আমার খুব খুব ইউনিক ইউনিক জিনিস হয়তো লাগবে, একটা ওই গিটার বাজাতাম নিজের মতো, ওইটাই করতাম, আর ব্যান্ডের রিহার্সাল হতো। তো যাই হোক, তারপরে কাট টু দ্যাট, যে আমি ব্যান্ডসগুলো অনেক ব্যান্ডের সঙ্গে যুক্ত হলাম। তখন কি হতো, নিজেরা চাঁদা তুলে কনসার্টস হতো, র্যাড বলে, রক আগেন্স্ট ড্রাগস। হ্যাঁ, নিজেরাই পোস্টার বানাতাম, সেটা হচ্ছে বাংলা ব্যান্ডের যুগের আগের কথা বলছি, জাস্ট আগের কথা বলছি। তখন ওএটিতে পুরো ওপেন একটা ঘাস, বুঝেছো, একটা অ্যাম্ফি থিয়েটারের মতন ঘাস, এরকম জায়গাটা, সেখানে যে যার যেরকম ইচ্ছে নেশা করছে। তো সেইখানে শো হতো, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে শো হতো, নিজেরা প্রত্যেক ধরে রাখো সপ্তাহে একটা করে শো, এই ব্যান্ড অ্যাস্ট্রয়েডের শো, ওই ব্যান্ড একটা করে নতুন নতুন বড় বড় নাম ব্যান্ড হয়েছে, প্রকৃতি, এই ফ্যারেনহাইট, মানে এইসব বিভিন্ন নাম, ধরো আমি এগুলো সব ব্যান্ডগুলোর সঙ্গে ছিলাম, তো বাজনা ফাজনা হতো। এই করতে করতে কখন একটা ব্রায়ান অ্যাডামসের গান গেয়ে দিচ্ছি, দুটো গান আমি গাইছি, দুটো গান কেউ গাইছে, কখন শুরু হয়েছে জানিও না, মানে তোমার বা হারমোনি গাইছি। তোমার গলায় যে তুমি যে গাইতে পারো, এটা তুমি ততক্ষণই না আস্তে 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 ডিসকভার করছো, যেহেতু মিউজিকটা অ্যামেচার লেভেল ছিল না, বাজনা গান দুটোই মানে যে কেউ পারে ওরকমটা, মানে ভালোবাসাটা ইম্পর্টেন্ট, কি হচ্ছে তখন ইম্পর্টেন্ট না। আর তখন একটা ব্যান্ডের সঙ্গে কি অদ্ভুত সময়টা ছিল, দেখো দু তিনটে, আর ব্যান্ড মিউজিক যারা করতো না, তারা একটাও ভালো মানে মানে ফিনান্সিয়ালি সাউন্ড পরিবার থেকে করতো। আমি এগুলো তোমায়, মানে আমি যে যাদের সঙ্গে মিশতাম সেটা আমি সেটুকুন বুঝতাম, মানে আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে, মানে খুব নিম্ন মধ্যবিত্ত না, নর্মাল যেরকম একটা হয়, বাড়িতে একটা গাড়ি আছে, বাড়িতে একটা টেলিফোন আছে, ফ্রিজ আছে, এরকম একটা পরিবার। এবার যারা বাজাচ্ছে তারা আরো উচ্চ মধ্যবিত্ত পরিবারের, তারাই কিন্তু ড্রাম সেট কিনতে পারে, সেভিএনএস সিম্বল কিনছে, এই কিনছে, একটা 30-40 হাজার টাকা কি 20 হাজার টাকার কিবোর্ড কিনছে তখনকার দিনে, আমি বলছি। তো সেটা একটা ব্যাপার ছিল, আর তখনকার দিনে 30-40 হাজার টাকা হিউজ টাকা, হ্যাঁ, বা 20,000 10,000, আমি এক্স্যাক্ট, কিন্তু আমি বলছি মানে অনেক টাকারই ব্যাপার ছিল। আমি তোমায় বলছি 89, 90, 91 অনেক টাকার ব্যাপার। তো সেইখানে মানে আমি এগুলো তোমায় বলছি কারণ মানে দিস ইজ দ্য পিকচার, রাইট। তো সেইখানে শুরু হলো গান বাজনা, আর ওই ব্যান্ড করা। আর যেটা বলতে বলতে ভুলে গেলাম, যে ব্যান্ডে একসঙ্গে শো কম্পিটিশনে যাচ্ছি, 3-4টে গাড়ি যাচ্ছে, হয়তো 4-5 জন বাজায়, কিন্তু তার ফ্যান ফলোয়িং, মানে যারা রিহার্সালে আসে আর নেশা করে ব্যান্ড যখন হয়, আর
তারাই শোনায় যে এই গানটা তোল, ওই গানটা তোল। তারা কিন্তু অ্যাকচুয়াল মিউজিক লাভার্স আর মিউজিক জানে বেশি যারা বাজাচ্ছে থেকে, আচ্ছা এরকমও। মানে আচ্ছা। আমি পিঙ্ক ফ্লয়েড তাদের থেকে শুনেছি, বুঝেছো, এরকম ব্যাপার। তো ওরকম একসঙ্গে সব যাওয়া হচ্ছে, মজা হচ্ছে, মস্তি করা হচ্ছে। তো এইটা একটা কালচার ধরে রাখো, মানে আড্ডা মারা, মজা করা। ওইটা কে কত ভালো গাইছে বাজাচ্ছে আমরা জানিও না, হয়তো খুবই খারাপ বাজাতাম, হয়তো কি গাইতাম জানি না, কিন্তু চেষ্টা করাটা, ওই হারমোনি করছি, those were the best days of my life, এটা হচ্ছে, বুঝেছো? এই হচ্ছে। এবং তখন তার মানে তুমি যে সময়টা বলছো সেই সময়টা ব্যান্ড কালচার ডেভেলপ করছে আর কি, ভীষণ। এবং সেটা একটা ব্যান্ড কালচার ডেভেলপ করছে, এবং সেখানে কিন্তু বাংলা ব্যান্ড তখনও নেই, মানে ইংলিশ ব্যান্ডই, একদম। ইংরেজি গান গাওয়া হচ্ছে। হ্যাঁ, ব্যান্ডের গানেতে বাংলা তো হয় না, হয় না। বাংলা মানে তবলা হারমোনিয়ামের গান। ঠিক ঠিক, একদমই এটা তাই, ছিল তখন। একদমই তাই। কেননা যখন আমরা বাংলা ব্যান্ড মুভমেন্ট শুরু করলাম আমরা সবাই মিলে, চন্দ্রবিন্দু, পরশপাথর, ক্যাকটাস, ধরো ইনিশিয়ালি অভিলাষা, তো সেটা আমাদের শুনতে হতো যে ওই বাবা হারমোনিয়াম তবলার জায়গায় এসব কি গিটার নিয়ে বাংলা গান হচ্ছে, মানে অপসংস্কৃতি টাইপ, বুঝতে পেরেছো? যেটা পরে মেটাল ব্যান্ডসদের শুনতে হতো। আমরা তখন ওই ভালোবাসা মানে আর চিজ গালি কি মোনামার করছি বা আজও আছে করছি, সেটাই লোকের কাছে ভীষণ লাউড অ্যান্ড নট হ্যাপনিং, বুঝতে পেরেছো? মানে সেটা মানে তখন ওই ব্যাপারটা ছিল। সো আইভ সিন দ্যাট টাইম। এবার এই যে ইংলিশ ব্যান্ডের কালচার থেকে বাংলা ব্যান্ডটার তোমার সঙ্গে পরশপাথরের কানেকশন, এবং বাংলা ব্যান্ডের যে ওই সময়টা, ওটার কিভাবে কানেকশন হলো? তো এই যে তোমায় বলছি গ্রুপিজ যারা ছিল ব্যান্ডের সঙ্গে, কিছু মানুষ ছিল যাদের মধ্যে আমি বললাম না আরো বেশি ক্রিয়েটিভিটি, কম নয় হয়তো বেশি, হয়তো কেউ বাজাতে পারে, একজন বেস গিটার কিনতে পেরেছে বলে বা একজন গিটার কিনতে পেরেছে বলে সে স্টেজে থাকে, তার মানে এই নয় যে যারা বাজাচ্ছে না তারা মিউজিকের সম্বন্ধে কম জানে। ওকে, বুঝেছো ব্যাপারটা? এতই নাইভ সময়টা ছিল, এতই না জানা সময়টা ছিল, কোনো এক্সপোজার ছিল না, যে ওইটাই ব্যাপারটা, ওইটাই মজা, ওটাই দ্য অ্যাসপেক্ট অফ ইট ছিল। করতে করতে কয়েকজন যারা শুনতো, রিহার্সালে আসতো, তার মধ্যেই ছিল অয়ন, তার মধ্যেই ছিল পিকলু। তারা যাদবপুরে টেবিল বাজিয়ে গান করতো। প্রপার মিউজিশিয়ানস খোঁজা হচ্ছে, তারাও খুঁজছে। আর তখন কি হলো, ক্যাকটাস প্রথম দিকে, ক্যাকটাস একটু ধরো মানে এটা হচ্ছে কয়েক মাস, কি আমি এক্স্যাক্টলি আমি কিন্তু খুব কাছাকাছি, কিন্তু আশেপাশে। ক্যাকটাস বলে একটা ব্যান্ড আছে বাংলাতে নাকি রক করছে, মিউজিক করছে, শুনে হচ্ছি আমি। এবার সাইমালটেনিয়াসলি পরশপাথর মানে হয়ে আমরা যিশু, এরা যিশু আমাদের যিশু সেনগুপ্ত, ও ড্রামস বাজাতো আমাদের পরশপাথরে তখন। তো ওই আমরা ফর্ম করলাম। অনিন্দ বোসকে কোথা থেকে পেলে তাহলে? অনিন্দ বোস, অয়ন সব একসঙ্গে, একসাথেই ওই সব ওই একই সময় গ্রুপটার মধ্যে একটা পুরো মিউজিকশনস হয়নি, কিন্তু কেউ গান লিখছে, কেউ টেবিল বাজাচ্ছে, কেউ গান টিউন সুর করছে, নতুন গান করছে, এই চলছে এরকম। আর প্রথম দিকে কি হতে জানো তো, বাংলায় অনুবাদ করা একটা ব্লোয়িং ইন দ্য উইন্ড বা সাউন্ড অফ সাইলেন্স কে অনুবাদ করাটা হচ্ছে বাংলা ব্যান্ড ছিল। ওকে। অ্যান্ড একটা শোতে বাংলাদেশি ব্যান্ডস, আয়ুব বাচ্চু, মাইলস, এগুলো শুনতে শুরু করে দিয়েছি তখন। হয়তো পিঙ্ক ফ্লয়েড এই নয়, কিন্তু যাই হোক বাংলা ভাষায় ওটাও ইনফিল্ট্রেট করছে। একদম এটার সময়টা ঘটছে জানো তো, আস্তে আস্তে জানতে পাচ্ছি। এত দ্রুতভাবে তো ইন্টারনেট যুগ ছিল না, তো জানতে পারছি। কারোর থেকে ক্যাসেট পেলাম, মাইলস শুনে দেখ, নিঃস্ব এইসব শুনছি, এইসব হচ্ছে, সেই তুমি নিঃস্ব এই হচ্ছে। তো তার মধ্যে কিছু ব্যান্ডের গান কভার্স করতাম, আর কিছু অনুবাদ করা হতো, আর কিছু অরিজিনালস, আবার কিছু ইংরেজি গানও করা। সেইটা মিলিয়ে ধরো একটা বি কলেজ শিবপুরে শো হলো, বুঝতে পেরেছো? তো এই করতে করতে, এটা আমার পরশপাথরের কথাটা আমি বলতে পারি, অন্য ব্যান্ডেরও আশা করি 19-20 এরকমই কিছু, মানে চন্দ্রবিন্দু, ক্যাকটাসেরও আমরা একসঙ্গেও যৌথও শো করেছি অনেক। এই করে আর আমরা তারপর ভাবতাম যে ওই খুবই ভালোবাসাটা প্রচন্ড প্যাশনেট ছিল, ওখান থেকে কি পাবো এক বিন্দু
কল্পনার বাইরে ছিল। মাথাতেই ছিল না। না, এটা ক্যানট বি আর ক্যারিয়ার। দিস ইজ হোয়াট উই লাভ টু ডু। বেশ, মানে সব শো করে সাউন্ডের টাকা দিয়ে ম্যাটাডোরে করে গিয়ে নিজেরা সব মানে অ্যাম্পলিফায়ার লাগিয়ে, হ্যাঁ, সাউন্ডের টাকা দিয়ে সাউন্ডটা ভালো হতে হবে, হ্যাঁ, সাউন্ডের টাকা দিয়ে হয়তো 50 টাকা 100 টাকা বাড়ি নিয়ে ফিরতাম। বাঁচলো যা, সবাই মিলে করলাম, হয়তো ভালো করে খেলাম সেদিন। এটা হচ্ছে মজার, মানে এটা কোনো একটা রোজগার করার উপায় বা প্রফেশনাল ব্যাপার ইনিশিয়ালি তো ছিলই না। আস্তে আস্তে সেটা একটা হয় যে আমরা ন্যাচারালি রিহার্সালস হতো, একসঙ্গে সহবাস করতাম আমরা যাদবপুরের মানে হোস্টেলেই থেকে গেলাম, আড্ডা মারছি, গান লেখা হচ্ছে, ওটাই আড্ডা, ওটাই মজা, ওটাই বন্ধু বান্ধব, ওরাই ব্যান্ডটাই বন্ধু। তো করতে 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 ইট বিকেম আস্তে আস্তে যে কবে যে আমরা একটা অ্যালবাম হলো, প্রেস্টোতে আমরা দীর্ঘ 1.5-2 বছর ধরে একটা অ্যালবাম রেকর্ডিং করছি। মাঝে মাঝে যাই, অ্যালবাম রেকর্ডিং করি, রেকর্ডিংটাও নতুন, রেকর্ডিংয়ের সময় ভালো ইনস্ট্রুমেন্ট কেনা হলো, কেন চ্যাঁ করে আওয়াজ হচ্ছে, মানে এতই আনপ্রফেশনাল জিনিসটা ছিল করে। এনিওয়ে, কাটিং শর্ট, আমাদের ফার্স্ট অ্যালবাম বেরোলো। আস্তে আস্তে পরশপাথর, আমি পরশপাথরে ছিলাম বলে আমি বলছি, পরশপাথর বিকেম কোয়াইট, এই যে তোমারই পডকাস্টে কৌশিক বলছিল না পরশপাথর, তখন আমি শুনে নিলাম তোমার হিউজ ব্যাপার, আমরা কিন্তু সেটা বুঝতাম না। আমাকে জিজ্ঞেস করো, আমি বুঝতাম। তোমাদের শোতে, আমার শিলিগুড়ি কলেজে তোমাদের শোতে লোক ধরা যাচ্ছিল না, এত লোক হয়েছিল সেই সময়। পরশপাথর ওয়াজ লাইক হিউজ ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমাদের তখন জানো তো ওই ওরিয়েন্টেশনটা হয়নি, হোয়াট ইজ হাউ টু বি আ স্টার, হোয়াট ইজ টু বি আ স্টার, বা হোয়াট ইজ টু বি আ পাবলিক ফিগার, বা হোয়াট ইজ হিট। এটুকুন জানতাম যে ফাটিয়ে দিলাম শোটা, আরে হেভি কালার রক, উই রকড ইট, আরে পাবলিক পাগল হয়ে গেল। কিন্তু সেই শো করে আমরা কিন্তু জনতার মধ্যেই এমনি তাদের মধ্যেই বসে আড্ডা মারছি, আবার একটা ট্যাক্সি ধরার জন্য রাস্তায় গিটার নিয়ে বা বাসে করে আসছি, এটাই ছিল। ইট ওয়াজ নেভার মোর দ্যান দ্যাট টিল দ্য টাইম। তারপর আস্তে আস্তে সব যুগ পাল্টায়, আমরা অঞ্জন দত্ত পরশপাথর ইয়েতে হলো তোমার বাংলাদেশে আমরা দীর্ঘ মাসখানেক আমরা ছিলাম ওখানে, একটা অ্যালবাম হলো প্রিয় বন্ধু বলে। অনিন্দার কাছে এই গল্পটা তো শুনেছি আমি, ওই পুরো বাংলাদেশের ট্যুরের গল্পটা শুনেছি, এবং সেটা রেসপন্স তো বাস হিউজ। তখন একটু বুঝতে শিখেছি যে আমরা বোধহয় ব্যাপার হয়ে গেছে, অটোগ্রাফ দিচ্ছি। অঞ্জন দা অ্যাবসলিউটলি, সব মিলিয়ে ইট ওয়াজ আস্তে আস্তে ইট বিকেম। তার সঙ্গে প্যারালেলি আমার যদি ব্যক্তিগত বলো, লাইকওয়াইজ ক্যাকটাস, লাইকওয়াইজ চন্দ্রবিন্দু, সবাই আমরা, তারপরে ফসিলস এলো, লক্ষ্মী ছাড়া এলো, অ্যান্ড বাংলা ব্যান্ড মুভমেন্ট ওয়াজ এস্টাবলিশ। একটা সময় আমাদের সত্যি এটাকে মুভমেন্ট বলতাম, মানে এটাকে এস্টাবলিশ করতে হবে, এই গান বাজনাটাও একটা গান বাজনা, ঠিক একদম। তো সেইটাকে এস্টাবলিশ করতে হয়েছে, মানে আন্দোলনের মতন, এবং করা হয়েছে, করতে হয়েছে না শুধু, মানে সলিড ভাবে হয়েছে। আজ একটা দেখতে পাই যে বাংলা ব্যান্ড, আচ্ছা বাংলা ব্যান্ড, ইউএসএতে বাংলা ব্যান্ড, এখানে বলে বাংলা ব্যান্ডের শ্রোতা মানে সে জানে বা সে একটা মিউজিক বোঝে। এটা কিন্তু আগে, এটা একটা কালে এটা একদম এটা এস্টাবলিশ করতে, এটা স্বপ্ন ছিল। হ্যাঁ, আমাদের তার আগে তো মহিনের ঘোড়াগুলি গৌতম চট্টোপাধ্যায় গান গেয়েছি, কিন্তু সেটা কিন্তু এত যখন এই বাংলা ব্যান্ড মুভমেন্ট হলো তখন বছর 20 পরে এই যে অ্যালবামটা আমরা করলাম, অ্যান্ড মণিমামার সঙ্গেও আমরা স্টেজ শেয়ার করলাম, অনেক শো করেছি, তো ওগুলো সব অ্যাবসলিউটলি মহিনের গোড়াগুলি, মানে দে আর দ্য ফাদার্স, অ্যাবসলিউটলি। এনিওয়ে, তো সেইটা হলো। তার সঙ্গে আমার প্যারালেলি কি হতে আরম্ভ করলো, আমি ইংলিশ ব্যান্ড, ওয়ান অফ দ্য বেস্ট মিউজিশিয়ানস, মানে নন্দন বাগচি, অমিত দত্ত, টুকি, মানে জেফরি মেনেজিস, এদের সঙ্গে আমি একটা বাচ্চা ছেলে, ধরুন নন্দন বাগচির বয়স তখন 40-42, আর আমার তখন বয়স 17-18। আমি ব্যান্ড মেম্বার, আমি চান্স পেলাম, নন্দন বাগচির বাড়ি থেকে একটা কল এলো, হ্যালো, আই এম নন্দন স্পিকিং, would you roll up to my house and let's see you for a rehearsal? আমি তো ভাবতে, নন্দন বাগচি দেখেছি, হাই
শিবা 5D, মানে ওগুলো আবার ইংলিশ ব্যান্ডের, মানে আমরা যখন আপব্রিঙ্গিংটা আমাদের হয়েছে ওদের কনসার্ট দেখতে গেছি, তো তারা ফোন করছে, তারা হচ্ছে সব পোড় খাওয়া মিউজিশিয়ানস। বাংলা ব্যান্ড যেরকম একটা, অন্যদিকে এরা আবার মিউজিশিয়ানস, বিশাল মিউজিশিয়ানস। একদম। ইংলিশ অরিজিনালসও কিন্তু হয়েছে। আচ্ছা, দিলীপ বালাকৃষ্ণন, এটা একটা অন্য চ্যাপ্টার, যেটা বাংলা ইন্ডাস্ট্রি হয়তো খুব সেটাকে একটা নিয়ে জানে না। সেলিব্রেট করেনি বা জানে না, বাট কারণ সেটা এতটাই অল্টারনেটিভ ছিল। বাট তোমরা যেহেতু ওই কালচারটা ছিল, কালচারটা তোমরা ছিল, হ্যাঁ, জানতে। বাংলা ব্যান্ডের ছেলেরা, আগেকার ছেলেরা ঠিক জানবে, ঠিক ঠিক মানে ধরো ক্যাকটাসের মেম্বার্সরা জানবে, ঠিক। চন্দ্রবিন্দু জানবে, ফসিলস জানবে, যারা একটুখানি ভেটারেন, আজকের দিনের ভেটারেন ব্যান্ড, তারা জানবে, কারণ তারা তো ওই সময়ের মিউজিশিয়ানস, তো তারা জানবে। রাইট। তো তাদের সঙ্গে আমার একটা ব্যান্ড হলো, মানে আমি ব্যান্ডটা জয়েন করলাম, কল্ড হিপ পকেট। হ্যাঁ, রাইট, হিপ পকেট। Okay. সেখানে প্রথম আমরা ক্লাসিক রক ব্যান্ড, যেখানে উডস্টক জেনারেশনের ক্লাসিক রক গান বাজনা করতাম। আই ওয়াজ দ্য লিড ভোকালিস্ট অ্যান্ড দ্য বেস গিটারিস্ট অফ দ্যাট ব্যান্ড। তখন তুমি লিড ভোকালিস্ট হলে প্রথমবার? এটা কিন্তু প্যারালালি পরশপাত্রের সঙ্গে চলেছে। রাইট। পরশপাত্র আর হিপ পকেট কিন্তু আমার সাইমালটেনিয়াসলি চলেছে। আর পরশপাত্র তুমি নিশ্চয়ই ভোকালসও দিচ্ছ কোনো সময়? হ্যাঁ, আমি ইংরেজি গান গাইতে পারতাম বলে আমি ইংরেজি গানগুলো কখনো কখনো গাইতে হতো পরশপাত্রে, কোনো কনসার্টে লাইভে। আবার আমরা হারমোনিজও করতাম, কখনো একটা দুটা লাইন আমরা গাইলাম, অয়ন গাইলো, অনিন্দ গাইলো, ব্যান্ডের সঙ্গীত যেরকম হতো সেরকম হতো। তো এই করতে করতে কবে যে গান গাইতে আরম্ভ করলাম, সত্যি বিশ্বাস করো, মানে আমার কোনো ট্রেনিং নেই, আমি ওপেন ক্যামেরার সামনে তোমায় বলছি, না কোনো আপব্রিঙ্গিং আছে মিউজিকের সেই মানে অনুযায়ী, কোনো আমার যে মানে খুব বেড়ে ওঠা শোনার কান, সেটাও নেই। মানে শোনার কান মানে আমার আপব্রিঙ্গিংটা মিউজিক্যাল অত নেই। হ্যাঁ, মানে ছোটবেলা থেকে তৈরি হয়নি, পরে হয়েছে। প্রচন্ড যে মিউজিক শুনেছি আমি তা নয়, আজ অব্দি আমি তোমায় বলছি, প্রচন্ড যে গান বাজনা আমি শুনি ইন মাই লেজার টাইম তা নয়, কিন্তু আজও নয়। আচ্ছা। আর এইটাই ব্যাপারটা। এবং সেখানে তুমি হিপ পকেট, পরশপাত্র, এটা চলছে। এবার এখানে একটা মানে মানে তখন তো ব্যান্ড হিসাবে, এবার সমিত হিসাবে, এটা কি সমিত, তো হ্যাঁ হিসেবে ঋষি সমিত, হ্যাঁ প্রথমে ঋষি সমিত, হ্যাঁ ঋষি সমিত, তার আগে ঋষি সমিত। কেন, আমরা ব্যান্ড কালচারের মানুষ তো, মানে আমরা জানি সবাই মিলে একটা জিনিস করি, ঠিক, গানের সুর ও কথা পরশপাত্র, কার লেখা কার সুর এরকম ভাবে ডিনোটেড ছিল না কিন্তু জিনিসটা। অ্যান্ড সত্যি আমরা একসঙ্গে মিলিয়ে বসে একটা জিনিস টিম ওয়ার্ক করতাম। এই দলগত সঙ্গীতটাও কিন্তু একটা উইচ ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন, কোএক্সিস্ট তো করতো। এই ধরো হিন্দি ব্যান্ড, মানে অর্কেস্ট্রা ব্যান্ড, হ্যান্ডস যাদের বলা হতো পরে, একদম, বা এখনো বলা হয়, কেন বলা হয় আমি জানি না, সেটা অন্য প্রসঙ্গ, সেটাতে যাচ্ছি না আমি। মানে আমি বলছি যারা আর.ডি. বর্মন টাইপের গান করে, বা ধরো হিন্দি পপুলার গান করে, সেরকম ব্যান্ডও আছে, মানে সেরকম মিউজিশিয়ানসও আছে, যারা সামনে সিঙ্গার, পিছনে গ্রুপ অফ মিউজিশিয়ানস বাজাচ্ছে। আর একটা হচ্ছে ব্যান্ড, যারা সবাই মিলে একটা নাম, কে কি করছে, এটা কেউ ভোকালিস্ট, কেউ গিটারিস্ট, কেউ ড্রামার, এরকম সিঙ্গার মিউজিশিয়ান এটা ব্যান্ডের বলা হতো না। তো দ্যাট ওয়াজ দুটো কালচারালি ডিফারেন্ট ছিল, অ্যাপ্রোচ অফ মিউজিক ওয়াজ ডিফারেন্ট, অ্যান্ড অলসো পয়সা ভাগ করাটাও ওয়াজ ডিফারেন্ট। আমায় বলতেই হলো এই জিনিসটা, টু মেক ইট আন্ডারস্ট্যান্ড। ঠিক, আমরা কিন্তু ইকুয়াল সবাই পেমেন্ট পেতাম, কিন্তু ওক্ষেত্রে সিঙ্গাররা বেশি পেমেন্ট পেতো, হ্যান্ডসরা, তুমি যেটা হ্যান্ডস বলা হতো, এখনো বলা হয়, তারা মানে কম পেত, ধরো অনেক কম। এটা হচ্ছে সিঙ্গার, কে সিঙ্গার, কিশোর কোন্টি, লতা কোন্টি, একদম কি মোহাম্মদ রফি কোন্টি, আর মিউজিশিয়ান আছে, এটা ছিল এই দুটোর ফরম্যাট। সেটাও তো মিউজিক হচ্ছে, সেখানেও তো গিটার, ড্রামস সবই বাজছে, এখানেও বাজছে, প্রচুর প্রোগ্রাম হয়েছে, মানে একদম আমাদের ওখানে তখন একটার পর একটা অর্কেস্ট্রা, আমি আমার জায়গার কথা বলছি, একটার পর একটা অর্কেস্ট্রা, এই বিষয়টা তখন মানে, এবং প্যাড বাজানো, ট্রিপল কঙ্গো, এইটা ট্রিপলের একটা লোক ছিল, যাকে দেখে মনে হতো মানে সে একটা কিছু একটা করছে, একদম 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 একদম। এইটা একটা সময় তো ছিলই, দুটোই কোএক্সিস্ট করছে, কিন্তু দুটো পোলস অ্যাপার্ট, ঠিক, ইন অ্যাপ্রোচ, ঠিক, একদমই তাই। তো
যাই হোক, এটা কেন বললাম আমি জানি না, মাথায় এলো আমার বলে। মনে হয় তোমার এই দুটো মানে তুমি তো ওই মিউজিকটাও তোমার কানে তো আসছে তখন। হ্যাঁ, আমি একটা হিন্দি ব্যান্ডের সঙ্গেও বাজিয়েছি তখন। তো অ্যাজ এ মিউজিশিয়ান দেখো, একটা কলেজ লাইফে রোজগারও তো করতে হবে, বিভিন্ন জিনিস হয়েছে। আমি হিন্দি ব্যান্ড কিশোর কুমারের গান হচ্ছে, কিশোর কুমারের সঙ্গে আমি পেছনে বেস গিটার বাজিয়েছি, সেটাও হয়েছে। আবার পরশপাথর হচ্ছে, মানে যত যেখানে যেখানে বাজানো যায়। পরশপাথর আমার ক্লোজ টু মাই হার্ট, কারণ সেখানে আমরা অরিজিনালস করি, হ্যাঁ, ওসি করি, ওগুলো সব নিজেদের নিজেদের জিনিস। গান, ওটা মেন। একদম। কিন্তু বেস গিটার হয়তো কেউ আমাকে রেকর্ডিং এ যদি ডাকে আমি সেটাও বাজাবো তো। আমি তো মিউজিশিয়ান, একদম। সেটা তোমার প্রফেশন অলসো। মিউজিক ডিরেকশনে কি করে এলে, মানে এইটার তো একটা ট্রানজিশন আছে তো নিশ্চয়ই। এইটা করতে করতে, গুড কোয়েশ্চেন আই উইল সে, এইটা করতে করতে আমার সত্যি কথা বলতে সেই সময়, আমি টকিং অ্যাবাউট 96, 7, 8, 9, 2000, ভালোই রোজগার হতো সেই সময় হিসেবে। দুটো জিনিস, একটা হচ্ছে পরশপাথরের আমরা হিট, তো বেশ যথেষ্ট হিট। হ্যাঁ, হিপ পকেটে একটা সার্কিটে আমরা, সেখানেও আমরা সুপার একদম। হিপ পকেটের নাম মানে যত ওই সময়কার ব্যান্ডের মধ্যে কয়েকটার মধ্যে হিপ পকেটে বাস মানে খুবই দ্য ক্লাস অফ অডিয়েন্স মানে অডিয়েন্সের হয়তো ব্র্যাকেটটা অন্য, একদমই। যে যারা হয়তো স্কচ নিয়ে পিঙ্ক ফ্লয়েড শোনে, দ্যাট কনসার্ট ব্যাঙ্গালোর থেকে আসছে, এখানের কনসালেট, ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ও, তাই আমরা কনসালেটসে শো করি, এখানে করি, ওখানে করি, ইন্ডিপেন্ডেন্স রক কনসার্ট, ইংরেজি গান বাজনা করি। তো সেখানের ন্যাচারালি পাবলিকটা, মানে ধরে রাখো অডিয়েন্সটা আলাদা, একদমই। তো সেখানেও কেটার করছে, রোজগার ভালোই হচ্ছে তোমাদের, সেখানেও রোজগার ভালো হচ্ছে। আর সেটাও 1 নম্বর ব্যান্ড তখন হিপ পকেট বিকেম, বেস্ট অফ মিউজিশিয়ানসরা আছে, তাদের সঙ্গে আমি বাজাতে পারছি অন স্টেজ, সেটাই আমার কাছে একটা বিশাল ব্যাপার ছিল ইনিশিয়ালি। অ্যান্ড তারপর তো ন্যাচারালি ওটা 14 বছর বাজানোর পর ন্যাচারালি ইট ওয়াজ, উই ওয়ার টুগেদার। আর পরশপাথর হচ্ছে, সো অ্যাকচুয়ালি অ্যাজ এ মিউজিশিয়ান আই ওয়াজ কোয়াইট কন্টেন্ট সেদিক দিয়ে দেখতে গেলে। কিন্তু ওই জানি না, এই যে তোমায় প্রথমেই বললাম না হারবার্টটা দেখেছি, হ্যাঁ, আমার সকালবেলা অফুরন্ত সময় থাকতো, সন্ধ্যাবেলা রিহার্সাল না তো শো, সারা সকালে আমাদের আমরা দেরি করে উঠতাম, মিউজিশিয়ানস লাইফ নিজের মতন সবাই নিজের মতন থাকতো, যে যার 7টা, 7:30 থেকে আমরা মিট করতাম রিহার্সালে, আর শো থাকলে যখন শো টাইম। এই সকালবেলাটা আমি কিন্তু চুপচাপ বসে একটা ঘরের মধ্যে, আমার একটা মিউজিক রুম টাইপ ছিল, আজও আছে, সে ঘরের মধ্যে আমি বসে চুপচাপ ইউহি ভেল্লা ধরে রাখো বসে থাকতাম, সময় ব্যয় করতাম, ধরে রাখো না টিভি দেখতাম, না বই পড়তাম, না মিউজিক শুনতাম, চুপচাপ বসে থাকতাম, ঘুম থেকে উঠে বোম মেরে চুপচাপ বসে থাকতাম। এই বসে থাকতে থাকতে, সেই বসে থাকার মধ্যে আমি হঠাৎ আমার মনে হলো, কে বললো আমি জানি না, যে আমি যে গান বাজনাটা করি, বেস গিটার বাজাই, ভালোবাসা মানে আর্চিস গ্যালারি, ইচ্ছে ডানা, I wanna lay you down in a bed of roses, গাইছি, এটা আমার বাবা মা রিলেট করে না। আমার কাজের মাসি যিনি আসেন, তিনি জানেনও না আমি কি করি, বা আশপাশের মানুষ যারা স্ত্রীওয়ালা, আমার মামার বাড়ি চন্দননগর, জানে, মানে আমার কেন মনে হলো আমি জানি না কেন এই খয়েশটা বা ইচ্ছেটা জাগলো যে আমি কানেক্ট করি না। কিন্তু আমি দেখেছি, আমি নিজের সঙ্গে নিজে কথা বললে বুঝতে পেরেছি, আর দীর্ঘ বছর তখন আমার ধরে রাখো, ইফ আই হ্যাভ স্টার্টেড মিউজিক ফ্রম 92-3, 2000 হয়ে গেছে সাল, তারে ধরে রাখো 8-10 বছর মিউজিক করছি, 2000-2001, আমি বুঝে গেছি যে আমি স্টেজে যখন থাকি, whether it's পরশপাথর or হিপ পকেট, I make a difference to the crowd. We make a difference, of course, কিন্তু I do make a difference also. মানে সেটা আমি আমার সঙ্গে বুঝতে পেরেছি, এর লোককে প্রকাশ করে বলার কিছু নেই যে আমি বিশাল, ওটা ওরকমভাবে নয়, বাট আমি নিজেকে বিবেচনা করে বুঝতে পারলাম না, হ্যাঁ
অনেকেই বলে এসে হুম, এই তুই পিঙ্ক ফ্লয়েড মানে ইউ আর সামিত গিলমোর এসব বলে এসে, বা কেউ বলে দাদা বেস গিটারটা বাজালে স্ল্যাপস হলো, তবলা বাজালে বেসেতে, মানে যাই হোক যেরকম হতো তখন দারুণ, মানে বুঝতে পারতাম যে একটা পাত্তা দেয়, আমি একটা বেস গিটারিস্ট সিঙ্গার, কোথাও আমি একটা হারমোনি গাইছি, কোথাও একটা, তার থেকেও বেশি মানুষ একটু কানেক্ট করছে আমার সঙ্গে। বেশ। স্টেজে থাকলে, অফ স্টেজ নয়, আবার ওটা আমি বুঝতে পারতাম। স্টেজে থাকলে আমাকে মানুষ একটু হাঁ করে একটু দেখে, আমি যেমনই হোক, আমি জানতাম আমি খুব একটা বিশাল তোমার মতন হাইট নয়, আর চিরকালই আমি গোলগাল মোটা টাইপ, হয়তো আমার পনিটেল চুল ছিল তখন, এরকম ছিলাম না, কিন্তু মানে অর্ডিনারি লুকিং গাই, বাট স্টেজে আই ইউজ টু অ্যাট্রাক্ট পিপল, আমি বুঝতে পারতাম, টু বি ভেরি অনেস্ট। সেটা বুঝতে শিখলাম ওই 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 দীর্ঘ ওই 8-10 বছর যখন ওই বসে থাকতাম, বা ধরে রাখো 5-6 বছর যখন আমি পরের দিকে বসে থাকতাম চুপচাপ সকালে, তো সেইখানে বুঝলাম যে না, সো দের ইজ সামথিং মোর টু ইট। অ্যান্ড এই যে এনার্জিটা আমার মধ্যে আছে, বা দিয়েছেন কেউ, দ্য ফোর্সেস অফ নেচার, ঈশ্বর যেই বলো, তো সেটা নিয়ে আমি শুধু কলেজ ক্রাউডকে দিই, শুধু আমি ওই সামপ্লে সেলসে যারা আসে রাইট, স্কচ খাচ্ছে তাদের দিই। হ্যাঁ, এর বিষয়েও আমার দিদি ইচ্ছে আছে। আরো নেই কি একটা গান, নেই কি একটা ধরন যেটা ক্রিকেট খেলার মতন, যেটা রিক্সাওয়ালাকেও ভালো লাগাবে, আবার একটা খুব বুদ্ধিজীবীকেও নাড়াবে? নেই কি এরকম? কেন গান বাজনার ক্ষেত্রে এত ডিস্টিংশন কেন? আবার ছবিও দেখতাম, ছবির মধ্যেও কিছু ছবি বাবা কেন চাকরদের আমি মস্করা করে বলছি না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, দুটো ডিফারেন্ট হ্যাঁ আছে। আবার কিছু ছবি সত্যজিৎ রায়ের মতন, হিন্দির বলিউড, এরকম এইগুলো নিয়ে আমার খুব, মানুষের সঙ্গে কানেক্ট করাটা আমার প্রথম থেকেই সেটা ছিল। আমি খুব যে দক্ষ মিউজিশিয়ান সেটা কতটা আমি জানি না, আজও আমি জানি না, আমার ওইটাই কিকটা ছিল, ওই কিকটাই আমাকে বলে যে can't I make something which is for everyone? So if I've got something, আজকে তেন্ডুলকার যখন 6 মারে সবাই তো সেলিব্রেট করে, আমি যখন স্টেজ থেকে 6 মারি কয়েকজন সেলিব্রেট, আর বাকিরা রিলেটই করে না, মানে জাস্ট তারা কানেক্টই করে না। এটা কেন? এটা আমাকে সত্যি ভাবায় কিন্তু। অ্যান্ড আমি রিসার্চ কিছুটা করতে করতে বুঝলাম যে ভারতবর্ষে যদি মাসকে কানেক্ট করতে হয়, খুব তোমাকে সংক্ষেপে আমি বললাম, এটা আমাকে বুঝতে অনেক সময় লেগেছে, বিকজ যে আপব্রিঙ্গিংয়ে আমার ছিল, বড় কানে দুল, বড় চুল, হলুদ লাল চুল, হেড ব্যাঙ্গিং, এই অ্যাটিটিউড, হ্যাঁ এই অ্যাটিটিউড তো আছে, খুবই ভালো, কিন্তু এটা ওই কানেক্ট করছে না কিন্তু। চিরদিনই তুমি যে আমার, এইটা হচ্ছে না বাইরে, এটা হচ্ছে না, এটা নয় আমার গানটা, আমার ব্যাপারটা ওটা নয়। তা আমার ওই ইচ্ছেটা ওটা হতে হলো, কেউ আমাকে বলেনি, কারোর দিব্যি ছিল না বলার, অ্যান্ড আই ওয়াজ কোয়াইট কন্টেন্ট উইথ হোয়াট আই ওয়াজ ডুইং। তাই আমি বুঝলাম যে মাস কানেক্ট করতে গেলে আই নিড টু গো টু দ্য ফিল্ম মিডিয়াম। আজ থেকে আমি নিজেকে অ্যালাইন করে দিলাম যে আমি মিউজিক ডিরেক্টর, কেউ বলিনি, কোনো পরীক্ষা দিতে হয়নি, আমি ভাবলাম যে আমি মিউজিক ডিরেক্টর। মিউজিক ডিরেক্টর মানে কি? সব ইনস্ট্রুমেন্ট হয়তো বাজাতে জানে, এতটাই অজ্ঞ ছিলাম তখন, মানে ভাবনা চিন্তায়, এক্সিকিউশনে। গেলাম ফ্যান্সি মার্কেটে গিয়ে সব ইনস্ট্রুমেন্টটা আবার কিনে নিলাম। আমি তো বেস গিটার আর গিটার বাজাতাম, কিবোর্ড টিবোর্ড এই ওই তাই যত সরঞ্জাম, ড্রামস সব কিনে নিলাম, কঙ্গা বঙ্গা বঙ্গ রিদিম ইনস্ট্রুমেন্ট, এই আমি মিউজিক ডিরেক্টর মানে সবটা আমি বাজাবো, মানে এইটা ধারণা ছিল। আমি তো গান কম্পোজ করতে পারি, লিখতে পারি, জানি কিছু কিছু হাত তাক জানি, মানে সেটা আবার রক ঘরানার, রাইট, হ্যাঁ একটু, কিন্তু আগে আমার তো মিউজিকটা কানেক্ট করবে, ঠিক, তো মিউজিকটা আমাকে ওই
আর.ডি. বর্মন, আর সেই ঘরানাতে আমি আপব্রিঙ্গিং হয়নি আমার। আমি মিউজিক কিন্তু আর.ডি. বর্মনের মিউজিক শুনে আমি ঠিক মিউজিশিয়ান হইনি। ঠিক কারণ তোমার আমি কিন্তু হোটেল ক্যালিফোর্নিয়া শুনে একদম মিউজিশিয়ান তোমার হয়েছি। এতদিনের আপব্রিঙ্গিং লিনিয়েজটা কিন্তু অনলি রক মিউজিক, রাইট, অনলি রক মিউজিক। কারেক্ট কারেক্ট। আমার ভালো লাগা ভালোবাসা ইজ রক মিউজিক। তার জন্য আমি আজকে গিটার, বেস গিটার ধরে এতটা পথ চলে এসেছি অলরেডি, মাঝ সমুদ্রেতে আছি। এখন আমি বেশ একটা ওটাতেই সংসার চালাই। হ্যাঁ, আর কিছু করি না কলেজের পর। আমি চাকরি বাকরি করিনি সেরকম মতন, টুকটাক কখনো করেছি জাস্ট পকেট মানির জন্যে, কিন্তু সেরকম কোনো চাকরি বাকরি করিনি। অথচ আমি একটা জীবনের অধ্যায়তে এসে গেছি। আমি বেশ একটা 25-27 বছর বয়স হয়ে গেছে আমার, মানে মানে আর আমি মানে পড়াশুনো করে আর ওটা হবেও না আমার দ্বারা। সো দিস ইজ হোয়াট আই এম আই এম আ মিউজিশিয়ান। মিউজিক ডিরেক্টর হয়ে গেলে, মিউজিক ডিরেক্টর হয়ে গেলাম, সব জিনিসপত্র কিনে নিলাম। কি অদ্ভুত দেখো, মানে ওই যে মানে ভেতর থেকে অন্তর থেকে যেটা চায়। একটা ছোটবেলা একটা ছবি দেখেছিলাম, গোপী গান বাঙাবাইন, রাজামশাই গান বাজনা করে যদি মানুষকে খুশি করতে পারতাম। পরে আবার বুঝেছি যে ওইটাই আমার মধ্যে চলছে। তখন বুঝিনি যখন ওটা হচ্ছে, আজ বুঝেছি। হ্যাঁ, পরে আগে আমার ঘটে, তারপরে আমি নিজেকে বুঝি কি ঘটছে। আমি নিজেকে নিয়ে ভীষণ কালচার করি, নিজেকে নিয়ে প্রচন্ড ভাবি, অবসেসড ভাবে ভাবি, নিজের সঙ্গে একটা কনভারসেশন প্রচন্ড ভাবি। আমি নিজেকে কিরকম নাকটা, কিরকম মুখ ভাঙাচ্ছি, কিরকম আমার ভুরুটাও উঠছে, আমি এগুলো দেখতে পেতে শুরু করে দিয়েছি। ভালো লাগে। তুমি যেরকম করে আচ্ছা বলো, ছোট ছোট জিনিস আমাকে খুব আচ্ছা আচ্ছা তুমি দেখো তোমার রিমাইন্ড করে তোমার। হ্যাঁ, তো আমার খুব ভালো লেগেছে তোমার আচ্ছাটাতে, কিন্তু মানে অনেক প্রশ্ন উত্তর হলো আচ্ছা, মানে এইটা আছে। সো দের ইজ লট অফ মেলোডি ইন ইট। তোমার আচ্ছাটা আচ্ছা, একটা শুকনো আচ্ছা নয়। তো whatever, আমি অফ দ্য টপিক গেলাম। সো when I came, when I ওই যখন ভাবলাম যে আমি মিউজিক ডিরেক্টর, তার থেকে 1 মাসের মধ্যে আই গট আ কল ফ্রম কান্নাড, একটা সাউথ ইন্ডিয়ার ফিল্ম, কান্নাড ফিচার ফিল্ম করতে হবে। আর সেটা কে রেফার করেছে, আমায় যেটা বলেছিল, আজ অব্দি উষাদির সঙ্গে আমার ভীষণ বন্ধুত্ব, মানে অন্য লেভেলে। যদিও বা উনি একজন লেজেন্ডারি ইন্টারন্যাশনাল আর্টিস্ট, কোনো জায়গা থেকেই উই হ্যাভ নো নাথিং ইন, মানে কি বলবো, মানে কোনো সমকক্ষ কোনো ব্যাপারই নয়। কিন্তু উনি এতই একটা মজাদার মানুষ, এতই একটা চাইল্ডিশ মানুষ। কালকেরও ওনার সঙ্গে যখন আমি একটা অ্যাওয়ার্ড শোতে পাশে বসেছিলাম, সেই পুরোনো দিনের মজা মস্করা, একে নিয়ে হাসা ওকে নিয়ে হাসা, এটাতে আমরা কানেক্ট করি উষাদির সঙ্গে। সেটা একটা ভীষণ আমাদের পার্সোনাল স্পেস, গান বাজনা ছাড়া ওটাই বেশি কানেক্ট করি। তো উষাদি আমাকে রেফার করেছে নাকি। আচ্ছা, হ্যাঁ, এই দেখো আচ্ছাটা, এই আচ্ছাটা লাভলি, আমি আচ্ছা পেয়ে গেছি তোমার। সো আমার খুব ভালো লাগছে, কাঁটা দিচ্ছে যে এই আচ্ছা শুনে তোমার ফ্যান হয়েছি আমি। সেই আচ্ছাটা আমি এখন শুনছি এখানে। আরে আমারই কেমন অদ্ভুত লাগছে। থ্যাংক ইউ, দিস ইজ দ্য ফান অফ লাইফ, ইউ নো। একটা জিনিস আমার মনে হলো তোমার এই পুরো কথাটা শুনে, যে তুমি একটা জিনিস শুধু আইডেন্টিফাই করতে পেরেছিলে, দ্যাট ইউ কানেক্ট টু পিপল ফ্রম স্টেজ। এটা কিন্তু তোমার একটা, মানে আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট একটা ইনসাইট অ্যাবাউট ইয়োর সেলফ। তুমি নিজের ব্যাপারে এটা বুঝতে যদি না পারতে, তাহলে কিন্তু তোমার মনে হতো না যে ইউ ওয়ান্ট টু কানেক্ট টু মোর পিপল। একদম তাই, ঠিক বলেছো তুমি। আর পরবর্তীকালে এটা আমি বুঝতে পেরেছি যে অনেক কিছু না জানা ইজ সামটাইমস এ ব্লিস। একদম, সেটা আমি আজ তখন বুঝতে পারিনি। হ্যাঁ, তখন আমার না জানাটা ওয়াজ মাই ভার্চিউ, মানে এটাই রিয়ালিটি। আজও সেটা আছে। আজ আমি সেটা মানে ইচ্ছে করে সেটা আমাকে অন্যদের মতন আনলার্ন করতে হয় না। তুমি আমার একটা কথা বলো, অদ্ভুত ব্যাপার, তুমি ডিসাইড করলে যে তুমি মিউজিক ডিরেক্টর হবে, হয়ে গেলাম, আর তার মধ্যে তোমার কাছে ফোনটাও চলে এলো। এটা আমি তোমায় যদি আরও বলি, যখন ব্যান্ড করবো ভেবেছি, আমি স্কুলের ছেলেদের ঢপ মারতাম, জানিস তো আমার বাড়িতে একটা ব্যান্ড আছে, মানে তাদেরও বলতাম, মানে তখন মিউজিশিয়ান হওয়াটা একটা প্রফেশনাল ব্যান্ড, তখন প্রফেশনাল ব্যান্ডটা ব্যাপার ছিল, মানে লোকে টাকা দেয় ব্যান্ড, মানে এমনি না যে ঢুকে গিয়ে তারা মানে বাজিয়ে চলে সেরকম না, প্রফেশনাল ব্যান্ড আছে। তার বছর খানেকের মধ্যে পরশপাথরের রিহার্সাল তো আমার বাড়িতেই।
মানে আমি যে মিথ্যে কথাগুলো বলতাম বা মিথ্যে মিথ্যে ভাবতাম নিজে, মিথ্যে কি সত্যি আমি জানি না, মানে যেটা আমার কল্পনার ব্যাপার ছিল সেগুলো হয়েছিল, হয়ে হয়ে যেত। যাচ্ছিল। আমি আমার সব এখন অবধি যা হয়েছে তাই হয়েছে, আর তাছাড়া কিছুই হয়নি, মানে আর কোনো কারণ নেই। এবার তুমি মিউজিক ডিরেক্টর হবে বলে তোমার কাছে যখন অফারটা এলো, তোমার কি ওই কনফিডেন্সটা ছিল যে হ্যাঁ আমি না এটা পারবো? কনফিডেন্সের আমার কোনো ব্যাপারই নেই, বিকজ আমি তো কখনো নিজেকে ইভ্যালুয়েটই করিনি ওই হিসেবে যে আমি Right. কতটা পারি কি পারি না। হ্যাঁ, সেটা করলে বরঞ্চ মুশকিল হতো। হ্যাঁ, আজও মুশকিল হবে, আজও আমি লজ্জা পেয়ে যাবো হয়তো, ঠিক। আজও আমি বেসুরো গাইলে হয়তো আমি লজ্জা পেয়ে যাবো। আমি কোনোদিন আমি শুনেছি যে খুব বেসুরো গাই না, যদিও বা আমার কোনো ভোকাল ট্রেনিং নেই, খুব যে সুরেও গাই তা নয়, হ্যাঁ, কিন্তু আমি কোনোদিন বেসুরোও গাই না। সেটা আমি শুনেছি আশপাশের লোকের থেকে। আমার মনে হয় বিকজ আমি মিউজিক ডিরেক্টর যে আমি খুব সুরে গাই না, আমার পিচিংটা খুব ভালো নয়, দ্যাটস অ্যান অনেস্ট থিং অ্যান্ড রিয়েল থিং। কিন্তু তা বলে আই এম নেভার অফ পিচ, কি অদ্ভুত একটা কম্বিনেশন, জানো তো, মানে ইট ইজ নেভার টেকনিক্যালি রাইট বাট ইট ইজ নেভার আনপ্লিজিং টু দ্য ইয়ার্স, রাইট। এইটা আমি দেখেছি। তো মানে আমি যেটুকুন বুঝতে গ্যাদার করেছি। তো এবার এই কন্নড় ফিল্ম, হ্যাঁ, তো কন্নড় ফিচার ফিল্ম, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফিল্ম অ্যান্ড আই ডিড দ্যাট ফার্স্ট ফিল্ম। রিলিজ প্রপারলি হলো না, আমি গিয়ে মুহুরত করলাম ব্যাঙ্গালোরে গিয়ে ফার্স্ট। ওকে। হ্যাঁ, সেখানে ডেকেন ফেকেনে সব বেরোলো। তুমি ভাবো একটা ছেলে যে ভেবেছে তার 1 মাস আগে এসে মিউজিক ডিরেক্টর, উইদাউট এনি পিয়ার স্কিলস, উইদাউট কি করতে হয়, শুধু যিশু একমাত্র তখন অভিনয় করতো, মহাপ্রভু এন্ড অল দ্যাট। যিশুকে বলতাম কি, আর একটু একটু হিরো ফিরো হওয়া শুরু করেছে, এই তোর ওখানে কে রে মিউজিক করছে ছবিতে, কোথায় করছিস শুটিং, বলছে যে নর্থ বেঙ্গলে, গান চলছে রে, কে 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 মিউজিক ডিরেক্টর কে রে, মিউজিক ডিরেক্টর কে, মিউজিক ডিরেক্টর কে রে, কেউ জানে না, গানের শুটিং হচ্ছে। তো দ্যাট ওয়াজ দ্য সিন অফ বেঙ্গল, রাইট। সেই সময়টা 2000 সালের কথা আমি বলছি তোমার, 2001-এর কথা বলছি। সো আই থট দিস ইজ দ্য টাইম, যে কেউ প্যাশনেট সেই হিসেবে লার্নেড, মানে যে একটা পথ পেরিয়ে এসেছে মিউজিকে। আমি হয়তো গান বাজনা খুব শিখিনি, কিন্তু একটা পথ তো পেরিয়েছি। হ্যাঁ অবশ্যই, অনেকটা সময় has happened, অনেকটা সময় hip pocket has happened, একদম। so I know what is connecting mass, বা কানেক্টিং উইথ অ্যান অডিয়েন্সটা কি জানি, অ্যান্ড একটা সেকশন অফ মাস জানি পরশ পাথরের জন্য। তো সেইটা হতে আমি আরও, আমার জিনিসটা আরও দৃঢ় হলো, আরও গাঢ় হলো যে আমি এখানে বানাতে পারবো। সো ব্যান্ডের কয়েকজন ছেলেকে বললাম যে, তারা বললো হিন্দি ব্যান্ড করি চল, তখন ইউফোরিয়া হচ্ছে, আমি হিন্দি ব্যান্ড করব না, আমি মিউজিক ডিরেক্টর হয়ে গেছি এখন। আর তারা খবরও পেয়ে গেছে তখন আমি একটা কন্নড় ফিচার ফিল্ম করছি, ব্যাঙ্গালোরে যাচ্ছি আসছি। এই তাহলে কি করা যায়, তাহলে হিন্দি গান আনেন না, আমি মিউজিক ডিরেকশন দেব বাংলা ছবিতে। বাংলা ছবি মানে মানে কয়েকটা দাম বললো, মানে এই তো বাংলা ছবি, এখানে তুই মিউজিক, মানে মিউজিশিয়ান এইরকম, আমরা একটা লেভেলের মিউজিশিয়ান, ধরো আমরা তখন ভাবছি তারা বাংলা ছবিতে মিউজিক দেবে। হ্যাঁ, ওরিয়েন্টেশন পাল্টাতে হবে। দিয়ে যাদের আমি সোম ঋষি, আমি মানে তুই গিটার বাজা, তুই কিবোর্ড বাজা, আমি কম্পোজিশন করতে পারতাম, বেস গিটার বাজাতে পারতাম। আমি প্রথমেই বললাম যে আমি বেস গিটার বাজাবো না, আমার পার্সপেক্টিভটা হবে যে নট বেস গিটারিস্ট ব্যান্ডের মিউজিক করব না, রকটাকে কেটে বাদ দিতে হবে। প্রথম ছবিতে যেটা করি ক্রান্তি, সেটা দীর্ঘ কিছু বছর ধরে হয়েছিল, শেষে 2006-তে সেটা প্রকাশ পায়, মানে রিলিজ হয়। তো ক্রান্তিতে যতই চেষ্টা করেছি রকটাকে বাদ দেওয়ার জন্য, কিন্তু ছিল, কেন ডিএনএতে ছিল তো, এই লেখাগুলো কিন্তু আমার, মানে অগ্নি হো স্নাতা অগ্নি হো তাময়ানা, এটা হচ্ছে একটা, মনে হচ্ছে সংস্কৃত, অ্যাকচুয়ালি কোনো সংস্কৃত না, এটা আমার বিড়বিড়, মানে আমার ফোনেটিক্স। আচ্ছা। তো ওই 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 চালাকি বা ওই সাহসটা আমার চিরকালই ছিল, যে আই ক্যান ডু এনি, আই ক্যান গেট অ্যাওয়ে উইথ এনি শিট উইথ 100% কনভিকশন অ্যান্ড প্যাশন। একদম।
সেটা আমি important. কি করছি সেটা কার সঙ্গে কি মিলছে, কে আগে করেছে, আই ডোন্ট কেয়ার। আমি বেশিরভাগটা জানি না, আর যেটুকুন জানি সেটাকে আমি পাত্তা দিই না। হুম আমি আমার মতন, আমি যদি কিছু করছি সেটা ফ্রম সিড, সেটা আমার মতন যতটা হতে পারে। পুরোটা তো হতে সম্ভব নয়। আমি একটা সমাজে বেড়ে উঠছি, আশপাশ কিছু তো ইনফিল্ট্রেট করছে, একদম তাই। কিন্তু যদি আমি কিছু কথা বলি বা যদি আমি কিছু বলি সেটা পুরো পুরো ব্যক্তিগত, সেটা যতটা অন্যর ইনফ্লুয়েন্স না থাকে আমার কাছে সেটা খুব ভালো। হুম মানে আমার তাহলে কিছু বললাম, আমি কারোর কথা শুনে বলতে ভালোবাসি না আজও। আমি আমার কথা, হতে পারে ভুল, হতে পারে অবাক, হতে পারে ই কি বলছেটা কি, বা যাই বলুক সেটা আমার। দাদু হুম। গেল চমকে, পাড়া গেল থমকে, মাথা গেল বোমকে, কি দেখে ভাই খোকাবাবু যায়, বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ি ছাই লোকে হাত পেতে নেয়, উফ পারি নান 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 নান। এইটা আসতে ফ্রম এক ঝাঁক ইচ্ছে ডানা, যাদের আজ উড়তে মানা, বাকিটা করলাম না। তো সেইখান থেকে এই টার্নটা, বা যতই বলা আমায় বোকা ভোলা, কাল হবি তুই আমার কোকা কোলা, আরে জুলি বলে, আরে জুলি বলে, এই যে ফিলটা, এটা আমাকে ভেতরে অনেকটা জার্নি আমাকে কাটাতে হয়েছে। যেরকম আমি সাধারণ মাছকে চিনতামই না, জানতামই না। আমার আপব্রিঙ্গিং তোমায় বলেছি, কনফাইন্ড ছোটোবেলায়। আমার আপব্রিঙ্গিং উইথ দ্য ইংলিশ মিডিয়াম, রক কালচার, সেখান থেকে বেড়ে 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 পরশপাথর হয়েছে। সেখানে বাংলা ব্যান্ডসের সঙ্গে আমার একটা একটা ব্রাদারহুড, ওই বিরাদরিটার সঙ্গে আমার ওঠ বসা হয়েছে, ওই ঘরানাটার সঙ্গে। ইট ওয়াজ নেভার দিস, এই ব্যাপার সিক্সেটের ঝিঙ্কা না করে ঝিঙ্কু না করে, এটা তো কখনো ছিল না ভালো লাগার মধ্যে। এটা কিন্তু আমার ভালো লাগা হতে হয়েছে, তারপর আমি বার করেছি। আমি কিন্তু জাস্ট একটা ক্রিয়েট করে নিয়েছি, একটা নোংরা কিছু, অফ দ্য বেল্ট সস্তার কিছু জিনিস করা। আমার তো মনে হয়, আমি করিনি তো, মনে তো হবে না। আমার মনে হয় যদি কেউ কনভিকশন থেকে না করে সেটা অত মানুষকে কানেক্টই করবে না। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি, আমি একদম মানি। আমি এখানে তোমায় বিনয়ীভাবে বলবো হ্যাঁ হ্যাঁ ওরকম নয়, না এখানে না, সত্যি কথা। একদম সঠিক। এবং আমার মনে হয় আরো একটা জিনিস আছে, সেটা হলো একটা পয়েন্ট ছিল বাংলায়, এখানে মিউজিশিয়ানরা না, মানে আমি বলছি যে যেই সময় বাংলা মিউজিক রিডিফাইন, বাংলা ফিল্ম মিউজিক যখন রিডিফাইন হচ্ছে, তখন না একটা অদ্ভুত জিনিস ছিল যে ধরো কমার্শিয়াল গানের প্রতি একটা অনীহা কিছু পাবলিকের এখনো আছে, এখনো আছে। আমি তথাকথিত এই গ্রেড ছবিতে চান্স পাই না, সেই জন্য সামিদা তো সামিদা খোকাবাবু কোকা কোলা, এটা এখনো আছে, আমি বুঝি সেটা। এবার এটাতে আমার একটা সমস্যা আছে সুমিত, মানে সমস্যা বলবো না, সমস্যা বলাটা হয়তো অনেক লোকের গায়ে লাগতে পারে। আমার পার্সোনাল বিশ্বাসটা আস্তে আস্তে বদলেছে। আমার মনে হচ্ছে যে একজন আর্টিস্টের সেটা তার ডিসিশন, সে কত মানুষের কাছে পৌঁছবে, কত মানুষের কাছে সে পৌঁছতে চায়। যেখান থেকে তুমি ডিসাইড করলে যে আই ওয়ান্ট টু কানেক্ট টু মোর পিপল, তা না হলে ওই কনভিকশন থেকে তুমি যদি না করতে, তাহলে আজকে হিটগুলো হতো না। হ্যাঁ, মানে তুমি এই কনভিকশনটা থেকে যদি তুমি এই জিনিসটা না করতে, তাহলে কি এতগুলো মানুষের কাছে এটা রিচ করতো? মানে আমি সেটা তো অবশ্যই, তুমি সেটা একটা তোমার দর্শন, তুমি দেখছো। আমার মনে হয় তখন যেটা আমার মধ্যে যেটা চলছিল, যে আমি যাদেরকে রিচ করতে চাইছি তাদেরকে আমি জানি না। সো আমার সাবজেক্টটা সেটা, আমার কিন্তু সাবজেক্টটা মিউজিক ছিল না। বাই দ্যাট টাইম আই রিয়েলাইজড আমার মিডিয়ামটা মিউজিক, আমার মাধ্যমটা মিউজিক, রাইট। আমার ল্যাঙ্গুয়েজটা মিউজিক। যদি আমি ইংরেজি ভাষায় কিছু বলতে চাই, দেন আই উইল স্পিক ইন ইংলিশ। আমি যদি বাংলা ভাষায় বলতে চাই বাংলায় বলবো, আমি হিন্দি ভাষায় চাইনিজ ভাষায় বলতে চাই চাইনিজ বলবো। সো ইটস দ্য ল্যাঙ্গুয়েজ, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা কিন্তু ভাষাটা নয়। এইটা আমি রিয়েলাইজ করে ফেলেছি তখন, ঠিক বাই দ্যাট টাইম। ওইগুলো আমার খুব ওই রকম, আমি একটু অ্যালাইন্ড। তো ওইটা আমি রিয়েলাইজ করেছি যখন, তখন বুঝলাম যে এই যে কাজের মাসি, আমি কাউকে, মানে আমি সত্যি কথাটা বলছি তোমার, তুমি ক্লাস ডিফাইন করছো না, তুমি জাস্ট বলছো যে বিভিন্ন মানুষ তোমার আশেপাশে যাদের দেখছি, তো তারা
তারা ওই তাদের রুচিটা ওটা নয়, সিম্পল জিনিস। ওই রক মিউজিকটা তাদের রুচি নয়, হবেও না কোনো দিন। ঠিক। তো সেই জন্যে আমার মনে হলো তাদেরকে বোঝা আমার দরকার, তাদেরকে জানা দরকার, তাদের সঙ্গে কিছুটা সহবাস করা দরকার। যেরকম কয়েকজন আছে না বাউলদের সঙ্গে আমারই সঙ্গ করে, আমারই অনেক চেনাশোনা মিউজিশিয়ান, ফটারা, বনিদের আমি শুনতাম, তারা বাউলের কাছে গেছে, বাউলদের সঙ্গে থেকেছে, তাদের ওই ফিলসফি নিয়ে জেনেছে, তাদের লাইফ নিয়ে জেনেছে, তাদের এভরিথিং, অ্যান্ড দ্যাট হেল্পস টু ক্রিয়েট অর টু বি, আর সেই কাপড়টা পরতে একদম। তো আমার ইচ্ছেটা তো ওইটা। আমার কোনো ফর্ম অফ মিউজিক আমাকে কোনোদিনই, তো বাই দ্যাট টাইম ফর্মলেস আমি ভালোবাসতে আরম্ভ করে দিয়েছি। কি রক, কি পপ, কি জ্যাজ, কি ফাঙ্ক, কি কমার্শিয়াল, কি এটাও আমার ভালো লাগছে, ওটাও ভালো লাগে। বাই দ্যাট টাইম এটা আমার একটা মেটামরফোসিস হয়ে গেছে। ঠিক। প্রথমে রক মিউজিক ছিল, বাই দ্যাট টাইম আমার হয়ে গেছে। তো আমি, মোদ্দা কথাটা হচ্ছে, আমি লোকাল ট্রেনে বিনা মানে কোনো ডেস্টিনেশনে ট্রাভেল করতে শুরু করে দিলাম। মানুষদের দেখতাম, কেন আমার ওই পরিধির থেকে বেরোলাম, ওই পেরিফেরি থেকে বেরোলাম, সে দেখছি কি ভেন্ডারে কি নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষরা অফিস যাচ্ছে, ডেলি প্যাসেঞ্জারি করছে, এখান থেকে ব্যারাকপুর সাইডে যাচ্ছি, চন্দননগর সাইডে যাচ্ছি, লক্ষ্মীকান্তপুরের দিকে যাচ্ছি, লোকাল ট্রেন, আবার নেবে যাচ্ছি, নেবে মফস্বলগুলোতে হাঁটছি, হেঁটে সিনেমা হলের মধ্যে ঢুকছি, কেটে দেখছি হচ্ছে প্রসেনজিতের ছবি চলছে, মৃদুনদার ছবি চলছে, করে লুঙ্গি তোলে বিড়ি ফুকতে ফুকতে সিনেমা দেখছে হলেতে। এগুলো আমার দেখা ছিল না, তো চাক্ষুষভাবে আমার রিয়েল ভাইব্রেশন, সেই গন্ধটা পাওয়া ছিল না, কোনোদিন হয়নি সুযোগ। একদম, কারণ তোমার সঙ্গে ওটা কোনো টাচই ছিল না একদম। আমি কি করে হবে ওটা? তো সেটা আমার প্রচণ্ডভাবে আমি ভালোবেসে স্টাডি, মানে ওটা আমার পড়াশুনো হয়ে গেল। জাস্ট মানুষের মুখ, সে কিরম বলছে, কি সাথে হাসছে, কেমন তার ব্যাপার, লাইক ডিরেক্টরস আই ধরে রাখো, যেমন তুমি যেরকমভাবে অবজার্ভ করো, তো আমিও অবজার্ভ করতে আরম্ভ করলাম। আর আমার অবজারভেশন ওয়াজ নট জাস্ট আমার ইনসাইডটা আমি অবজার্ভ করতে শুরু করলাম, যে ভাইব্রেশনটা তার, আমি ভাইব্রেশন নিয়ে কারবার করি, একদম বাই দ্যাট টাইম কতটা বুঝে গেছি। অ্যান্ড দেন আই ওয়ান্টেড টু মেক, আর বাই দ্যাট টাইম ক্রান্তি তো হলো, ক্রান্তি হওয়ার পর আমি বুঝলাম আমি ফেলিয়ার। আই টোল্ড মাই সেলফ আই এম এ ফেলিয়ার, কারণ তখন ক্রান্তি ওইরকমভাবে যেটা আমি চেয়েছিলাম সেটা হয়নি। ঠিক, ওকে। যদি বা আজকে যারা আমরা মিউজিশিয়ানরা বলে সয়দা ক্রান্তি শুনেই আমরা গেস গিরার ধরেছি, অনেক পরবর্তীকালের মিউজিশিয়ানসরা বলে, আমি কিন্তু সেই সময় তোমার মনে হয়নি? না, একদমই মনে হয়নি। আর আমি বুঝেছি আমার হিসেবে গন্ডগোল হয়েছে। তুমি যেরকম একটা বলছিলে, মানে এটা শুরু হওয়ার আগে একটা আড্ডা আমাদের হচ্ছিল যেটা, তো সেটা আমি কিন্তু খুব, মানে ওটা খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি নিজেকে বলে দিই যে আমি ফেল, পাস, ভালো খারাপ আমার কাছে কিছু নয়। আমার মটোটাই বা আমার উদ্দেশ্যটাই তো হচ্ছে মানুষকে কানেক্ট করা। আমার কি ভালো লাগলো, আমার ভালো লাগাটাই হচ্ছে সেটা। আমার ভালো লাগা হচ্ছে তার মধ্যে কটা কর্ড ঢুকলো, কি সুরটা কোথায় শ্রুতিটা লাগলো, সেই এত কিছু লেগে যদি মানুষকে কানেক্ট না করে, তাহলে আমি বিরিয়ানিতে যেটা বানালাম তাতে কি জাফরান দিলাম, কি মশলা দিলাম, বেস্ট মাংস, কিন্তু খেতে ভালো লাগলো না মানুষের। আমি যাদের ডেকেছি বাড়িতে আমন্ত্রণ করে, আমার মনে হলো সেটা আমার ফ্লপ। আর এটা আমার হয়ও বিরিয়ানি বানাতে গিয়ে, যখন আমি বানাই। সো ক্রান্তিতে তুমি বুঝলে যে না তোমার হয়নি। হ্যাঁ, আমার ফ্লপ, মানে আমি এখনো বুঝতে পারিনি। আবার যাত্রাতে বেরোলাম, আরও বেশিভাবে, শুধু যাত্রা না, এবার আমি মানুষকে আরও বেশি দেখতে শুরু করে দিলাম। মানে আমার মিউজিক সেখান থেকে আরও বেশি পেতে আরম্ভ করলাম। মিউজিক একদম শুনতাম না, মিউজিক শোনা বন্ধই করে দিলাম। আচ্ছা, বন্ধই করে দিলাম একদম। আমি সবাই খুব ভালো, আর শ্রদ্ধা করি, ভালোও লাগে, ফ্যান অলসো অনেকে, কিন্তু তারা তো করে গেছেন যেটা করে যাবেন। আমি যদি কিছু করতে চাই, ওইটাও যেটুকুন গায়ে লেগেছে সেটাকে আমি বাদ দিতে চাই। কে কি বলেছে, কে কি করেছে, কে কি হয়েছে, আমি যদি কিছু বলতে চাই, আমি নিজের ফিল্ডে গিয়ে বুঝবো
সেটাকে মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজে বলবো। আমি দেখে সকালবেলাটা এটা আসবে আমার শিখে আসবে না, সেটা তো আমি ফিলই করলাম না। আমার জন্য কেউ পূর্বপুরুষ ফিল করে গেছে, সেইটা আমি পড়ে বুঝলাম যে রে এটা মানে সূর্যটা উঠছে, এটা ভৈরব, ওটা দেশরাগ, মানে আমি ফিল করলাম না মাটির সঙ্গে টানটা কি, মাটির সঙ্গে টান আমি আমার মতন ফিল করতে চাই আর সেটা লিখে যেতে চাই। আমার এটা মনে হলো, মানে তোমার সূর্য ওঠা দেখে সুরটা আসতে হবে, রাদার দেন সুর দেখে সূর্য ওঠা বুঝতে হবে, রাদার দেন কি আগে সূর্য দেখে সেই সুরটা গতটা ফেলেছে সেটাকে শিখবো। ঠিক, একদম বুঝে গেছি, হ্যাঁ ক্লিয়ার। সো হঠাৎ আমার মনে হলো যে হ্যাঁ আমি এনাফ, আমার পড়াশোনা হয়ে গেছে, এইবার আমি যা বানাবো মানুষকে হিলিয়ে দেবো বা কানেক্ট করবো, সবাই শুনবে। অ্যান্ড দেন হেন্স আই কেম আপ উইথ অ্যান আইডিয়া। তখন ভেঙ্কটেশ ফিল্মস, শ্রীকান্ত, মণি আমার খুবই বন্ধু, কারণ ক্রান্তি আগে করেছি, ওরাও তখন দি ভেঙ্কটেশ ফিল্মস ওরকম ছিল না। উই ইউজ টু কানেক্ট, তুই তোকারি হিসেবে, মানে আমার খুবই ক্লোজ বন্ধু। তো শ্রীকান্তের সঙ্গে দিন দেখা হলো, বললাম যে শোন না একটা অ্যালবাম করতে চাই, তোদের তো সঙ্গীত বাংলা এখন হয়ে গেছে, একটা ভালো মিডিয়াম হয়েছে, তখন তো ইউটিউবের জামানা হয়নি, সঙ্গীত বাংলা তখন বিরাট ব্যাপার। তো তোদের সঙ্গীত বাংলাতে আমি একটা অ্যালবাম করবো। বল ঠিক আছে কর, কত খরচা পড়বে বল? বেসিক তুই জাস্ট যেটুকুন তোরা প্রডিউস কর, মানে জাস্ট বেসিক যেটুকুন খরচা হবে দিন দে, ডোন্ট ওয়ান্ট এনিথিং, জাস্ট নো প্রফিট নো লস, যা খরচা হচ্ছে তুই জাস্ট স্পন্সর করে অ্যালবামটা কর। ঠিক আছে চল। সেই বানালাম কয়েকটা গান, তার মধ্যে হচ্ছে খোকা বাবু অ্যান্ড অল দ্যাট, প্যারিলাল অ্যান্ড অল দ্যাট, মানে আরও গান ছিল, সেক্সি মেয়ে অ্যান্ড অল দ্যাট, সব ছিল। সেখানকে শোনালাম, উনিকে শোনালাম, এটা ফিল্মে দে, কি বলছিস, এই গানটা জানিস খোকা বাবুটা কি হবে? তাহলে আমি জানি বলেই বলছি না, এটা তোদের ফিল্মের হিরোদের জন্যে। দেবজিৎ, জিৎ তো খুবই বন্ধু, দেবও বন্ধুত্ব হয়েছে, জিৎ ক্রান্তি করেছিস সেই সময় থেকেই বন্ধুত্ব আছে। তার না, এটা দেবজিতের জন্য আমি করিনি রে, এটা আমি লাল জুতো পরে খোকাবাবু করবো বলে আমি এটা করেছি। অ্যান্ড আই নো এটা উইল কানেক্ট। এটা বুঝতে পারছিস না কি হবে? আমি বুঝতে পারছি বলেই বলছি তোকে। তখন এই নিয়ে অনেক ঝগড়াঝাটি হলো, এই তুই কি এটাই লাস্ট গান করবি? হ্যাঁ তুই এটা দে না। তার মধ্যে দেব সিডিটা গাড়ি থেকে নিয়ে বললো এটা এটা আমার এটা গান হবে। ঠিক আছে হয়েটা লাস্টে আমি ঠিক আছে, তাহলে ভালো করে ভিডিও করতে হবে হলো তো হলো। তখন আবার আমি গান করে না কোরিওগ্রাফারকে পুরো শর্ট ডিভিশন দিতাম, ফিলসফি বিহাইন্ড দ্য সং লিখতাম, এভরিথিং। আমার কাছে গানটা কিন্তু যে ওই কথা সুর কিছু অ্যারেঞ্জমেন্টেতে নয়, বিকজ আমার তো ইনসাইড থেকে এসেছে গানটার সব কিছু আমি মানে আমি জানি সেটা লাস্ট টিপটা হচ্ছে মিউজিক, লাস্ট ওপরের টিপটা হচ্ছে মানে ওপরের সারফেসটা হচ্ছে মিউজিক, ভেতরটা কিন্তু মিউজিক থেকে শুরু হয়নি। তো যখন রাতারাতি হিট হচ্ছে, বললে খুব পাকা পাকা শোনায় হয়তো, বা খুব বিজ্ঞ শোনাতে পারে হয়তো, আমার কাছে কিন্তু একদমই সারপ্রাইজ ছিল না, কখনো সারপ্রাইজ ছিল না। না ভালোবাসা মানে আর্চিস গ্যালারি সারপ্রাইজ ছিল, না ইচ্ছে না সারপ্রাইজ ছিল, না খোকাবাবু সারপ্রাইজ ছিল, ক্রান্তি ওয়াজ আ সারপ্রাইজ। আমি পারিনি, আমি তখনও বুঝতে পারিনি, সেটা এখন গিয়ে লোকে জানে, কিছু লোকে জানে, নট লাইক খোকাবাবু। দ্যাটস নট হোয়াট আই ওয়ান্টেড টু ডু, যে বাহ খুব ভালো গান, ওটা আমার কাছে এনাফ নয়। আমার কাছে একটা গান হবে যেখানে 2 লাখ লোক সব কিছু ভুলে গিয়ে, 4 লাখ লোককে 1 কোটি লোক ভুলে গিয়ে সেটাকে সেলিব্রেট করবে ফর দ্যাট মোমেন্ট। দে উইল হ্যাভ ফান, অর দে উইল ক্রাই, অর দে উইল কানেক্ট, যাই হোক যে কোনোভাবে কানেক্ট করতে হবে, আর নাচবে, বাবারে 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 বাবারে, দ্যাটস রক ফর মি, দ্যাট ইজ আমার দেশের রক ওরকম, আমার দেশের মানুষ ওটা বেশি, আমার দেশের মানুষ ওটা বেশি। একটা কথা বলি, আমার একটা বিশ্বাস আছে বুঝলি, সেটা হলো যখন একটা কিছু হিট করার হয়
তার ক্রিয়েটার কিন্তু আগে থেকে বুঝতে পারে যে দিস ইজ গোয়িং টু ওয়ার্ক, এবং এটা কিন্তু সব ক্ষেত্রে সত্যি বলে মনে হয়। অনেকে ওই রিয়েলাইজেশনটাকে আসতে দেয় না বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু এক্সপেক্ট এটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন একটা জিনিস আর একটা কি জিনিস আছে জানো তো, সরি তোমাকে ইন্টারাপ্ট করলাম, টু মাচ। আমি আজকে আমার বলার কোনো অধিকার নেই কে কীরকমভাবে কি পার্সপেক্টিভে সে আর্টটাকে এক্সপ্রেস করতে চায়, সেটা একদম তার ব্যক্তিগত ব্যাপার, অ্যান্ড সেটাই দ্য বিউটি অফ ইট। কিন্তু আমার মনে হয় সে বড্ড বেশি ওই ল্যাঙ্গুয়েজটা নিয়ে বদার থাকে, আর্ট ফর্মড ক্রাফটটাকে নিয়ে বড্ড বেশি বদার থাকে। মানে একটা শো করছি, তার মাইকটা নয়ম্যানের মাইক না শিওরের মাইক না স্টেজের লাইটসটা, এটা অবশ্যই সেগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই মাধ্যমটা ইম্পর্টেন্ট, বাট সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট না, সেটা ইনিশিয়াল সেটা বলছে না। সিঙ্গললেস কিন্তু একটা মাইক বলে না। মাইক যদি 2 টাকা কম দামি মাইকও হয়, আর একটা ভালো সিঙ্গার, সে ভালো গান গাইছে, ধর আজকে রূপম ইসলাম একটা কনসার্ট করছে, যে মানে এনিবডি, অনুপম বলো, রূপম বলো, আমি, যে কেউ বলো, এনিবডি হু ক্রিয়েটস এ ডিফারেন্স টু দ্য অডিয়েন্স, আমি সেই হিসেবে বললাম, যখন একটা কনসার্ট করছে তার গানটা মেন, অবশ্যই তার সঙ্গে তার আনুষঙ্গিক জিনিসগুলো খুব ম্যাটার করে টু কিপ ইন টাচ, মানে কিপ ইন দ্য লেভেল, টু মানে বি অ্যাট আ ম্যাচিং লেভেল, কিন্তু সেইটা উইদাউট, সবটা আছে কিন্তু অনুপম নেই, সবটা আছে কিন্তু রূপম নেই, সবটা আছে সুমুদ মুখার্জি নেই, বা সবটা আছে অঞ্জন দত্ত নেই, বা সুমন দান, মানে যে আমি নাম নিয়ে আমি বলছি যারা যারা ম্যাটার, পারসন, দ্যাট ইনিশিয়াল বীজটা, বীজলেস একটা ধোঁয়া আর একটা অনেক কিছু ক্রাফট, যেটা কিছু বলতে জানে না, বলতে চাইছে না, বা কোথা থেকে এসেছে সেটাই জানে না সেই ক্রাফটটা, শুধু ল্যাঙ্গুয়েজ, শুধু তখন আমি এটা যদি করি, সাউন্ডস ভেরি স্মার্ট, আমার কাছে তো কমিউনিকেট হলো না, কিছুই হলো না, আমিও জানি না কি বললাম, ঠিক, আই এম জাস্ট প্রিটেন্ডিং দ্যাট আই নো ইংলিশ, the weather is very nice, rather nice out here, you know. আমি তো কপি করছি, কিন্তু আমি তো কিছু বলছি না। তার থেকে যদি বলি, আই থিঙ্ক দ্য ওয়েদার আউট হিয়ার, দের ইজ আ ডিফারেন্স ইন কলকাতার ওয়েদার, দের ইজ আ লিটল বিট অফ স্যাঁতস্যাঁতে ভাব আফটার নভেম্বর, যেটা যদি আমি কিছু বলতে চাই, সেটা ইজ মোর ইম্পর্টেন্ট। সেখানে আমি যদি ওয়েদার বলি, কমিউনিকেট তো হচ্ছে, হ্যাঁ, তো আমি ওই ওয়েদার নিয়ে এত বদার্ড, মানে আমি ক্রাফটটা নিয়ে এত বদার্ড যে কি বলতে চাই সেটা আমার কাছে খুব ধোঁয়াশা। একটা বড় কথা বললে তুমি সুমিত, কারণ আমি বলছি এবার না, বাট কি হয়, আমিও তো প্রত্যেকটা আর্টিস্ট তো তার নিজস্ব জার্নি থাকে, এবং তার মধ্যে সে রিয়েলাইজ করতে করতে যায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস। আমিও প্রচুর মানুষের সঙ্গে কথা বলি উল্টো দিকের চেয়ারটায় বসে, আমারও বিভিন্ন রকম রিয়েলাইজেশন হতে হতে যায়। তুমি যে কথাটা বললে, এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে শিল্পের দুটো জিনিস থাকে বলে মনে হয় আমার, একটা হলো কন্টেন্ট, একটা হলো ফর্ম। এই ফর্মটা নিয়ে লোকে বেশি, তোমার বক্তব্যটাতে এটাই খুব পরিষ্কার, ফর্মটা তো ইজ জাস্ট অ্যান আধার, ওই আধারটা দিয়ে তুমি কন্টেন্টটা কি দেবে, একটা মিডিয়াম, একদম জাস্ট একটা মিডিয়াম, তুমি কন্টেন্টটা কোথায় পৌঁছবে, সাকো, হ্যাঁ, কিন্তু এই দিকেরটাই যে কন্টেন্ট বিষয়টা, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেই কারণেই লোকের সঙ্গে কানেক্ট করে, সেখানে কতটা সৎ, এটাই কিন্তু এত বছর আগে সত্যজিৎ বাবু, আমাদের গ্রেট সত্যজিৎ রায় বোধহয় গোপী গাইনে বলতে চেয়েছেন, গোপী গাইন বাগামাইনে বলতে চেয়েছেন, ওই যে বেসুরো গোপী গাইন আর ওই যে বেতালা বাঘাবাইন, তাদের গ্রাম থেকে মাথা নাড়া করে গাধার পিঠে তাড়িয়ে দেওয়া হলো, কেন দেখো রে নয়ন মেলে, বেসুরো এত গায়ে রাজার সামনে, হ্যাঁ, মানে এটা ওই মস্করা করে মজা করে দেখানো হয়েছে যে হতে পারে তার মধ্যে কিচ্ছু নেই, কিন্তু তার মধ্যে যে ইন্টেনশনটা আছে, আমার বলতে বলতে কাঁটা দিচ্ছে, জানো তো, কেন আমি এত রিলেট করি যে আমার মধ্যে কিচ্ছু নেই ইন্টেনশন, কিন্তু আমার মধ্যে ইন্টেনশনটা 100% আছে, আর এটা বলতে আমার দ্বিধা নেই, কেন এটা খুব সত্যি কথা। আর ভূতের রাজা তো ওকেই বর দেয় যার ইন্টেনশন ঠিক থাকে, একদম ঠিক, ওই জন্য আমি বড়
যেদিনই আমার ইন্টেনশন থাকবে না সেদিন আমি বর পাবো না, বা ঠিক। কেউ পাবে না, একদম। যেটা আজকের ইন্ডাস্ট্রিতে আমি অনেকটা দেখতে পাচ্ছি, আর আমার খুব Right. দুঃখ সেটা। না, আজকাল এটা একটা খুব, আমি তোমায় সত্যি কথা বলছি যে সত্যি হয়তো এটা বলতে বা ভাবতে খারাপ লাগে যে অনেক সময় না অনেস্টিটা মিস হয়ে যায় লোকজনের মধ্যে, মানে অনেস্ট সেলফটা আছে হয়তো, কিন্তু সেটা না কমিউনিকেট করে উঠতে পারছে না, তারা সাহস পাচ্ছে না কমিউনিকেট করতে। যদি আমার মতন একজন সাধারণ মানুষ যে কিছুই জানে না, সে যদি এতটা করতে পারে, আমার মনে হয় বাংলাতে অনেকে আমার থেকে ট্যালেন্টেড আছে তারা বোধহয় সেই সাহসটা পাচ্ছে না। আমার বলার উদ্দেশ্য সেটাই, যে আরও সমিত মুখার্জি আছে, এরকম আমার মতন আনপাড় গাওয়ার সমিত মুখার্জি আরও আছে, যারা ওই গুপি গায়নের মতন বেসুরো গায়, বাঘা বাইনের মতন বেতালা বাজায়, কিন্তু তারা গান বাজনা যদি খুশি করতে পারতাম, তা আছে। সেইটা কিন্তু খুব একটা কারুর আমি আজকাল দেখি না বেশি। সে ভীষণ ভালো গাইতে পারে, সে ভীষণ ভালো বাজাতে পারে, কিন্তু সেটা শুধুই ওই সারফেসে আছে। বা ছবিতেও তাই, একই ব্যাপার। এত কিছু হচ্ছে, বলতে চাইছে কি? আমাকে কি কাঁদাচ্ছে ছবিটা, আমাকে কি নাড়াচ্ছে ছবিটা, আমার সঙ্গে থেকে যাচ্ছে ছবিটা? এই যে তোমাকে বললাম হারবার্ট নিয়ে, হঠাৎ এতদিন বাদে আমি একটা হারবার্ট দেখে মুভড হয়ে গেলাম। ভালো কি খারাপ কার লাগছে আমি মুভড হয়েছি। আর সেটা কিছু বলতে চেয়েছে, একটা মানুষ এতটা বলতে চেয়েছে, আমার অবাক করে দেয়। সত্যজিৎ বাবু তার ছবি দিয়ে এতটা বলতে চেয়েছেন, যে যখন যেটা বলতে পারে, সেটা আমাকে একটা মহেশ ভট্টের আর্থ, বা একটা যে কোনো একটা লাগজা গলে, একটা সেই তুমি, একটা রূপমের একলা ঘর, কত সত্যি। অনুপমের আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজের মতন গুছিয়ে নিয়েছি, এগুলো ভীষণ। এটা যেরকম, আর বিজলি থেকে কোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ির ছাই লোকে হাত কোনো ডিফারেন্স নেই, একই। আমিও কিছু বলতে চেয়েছি, ও কিছু বলতে চেয়েছে, বলার হয়তো ধরনগুলো আলাদা, একই ব্যাপার। একদমই তাই। অনেক কিছু বললাম, কি বা বলতে পারি? সত্যি কথা বলতে পারি বা মিথ্যে কথা বলতে পারি, একদম। এই দুটো জিনিস হয়, এর চেয়ে বেশি কিছু হয় না, কিচ্ছু হয় না। অর্ধ সত্য বলে একটা জিনিস হয়, সেটাও মিথ্যে অ্যাকচুয়ালি। হ্যাঁ, একদম তাই, একদম তাই। আইদার সত্যি নালে মিথ্যে। আর মানুষ কানেক্ট করে উইথ দ্য সত্যি, একদম। সেটা যতই খারাপ দেখতে, খারাপ ফর্মে হোক, যতই ক্রুড ফর্মে হোক, সে সত্যটা মানুষ কানেক্ট করে। আমি দেখেছি যে যদি আমি আমার থেকে জেনারেট করতে পারি আবার কালকে একটা সত্য, কারোর ক্ষমতা নেই সেটা রোখার। আর যদি সত্যটা জেনারেট না করতে পারি, আমি যতই মোড়ক দিয়ে ওটাকে ঢাকি, আর যতই চেষ্টা করি অনেক লোকের কাছে পৌঁছবেই না, থাকবে না, পৌঁছেও থাকবে না। একটা টুম্পা সোনাও যেটা থাকতে পারে, একদম সেটা একটা অনেক কিছুতে থাকতে পারে না। রাইট, একদম তাই। টুম্পা সোনা আমি ইনফ্যাক্ট এর আগেও একটা এপিসোডে বলছিলাম যে টুম্পা সোনার মতো একটা হিট গান, যে কোনো গান যেটা অনেক লোক শুনেছে, অনেক লোকের ভালো লেগেছে, দ্যাট মিনস দ্যাট সং হ্যাজ দ্যাট কানেকশন, দ্যাট ট্রুথ, দ্যাট হ্যাজ টু বি দেয়ার। আমরা শুধু বাইরের পোশাকটা দেখে সেটাকে জাজ করি, জানো তো, জনার্স হিসেবে জাজ করি, যে তুমি আজকের পাঞ্জাবি পরে এলেও সেটা যদি তোমাকে সুন্দর লাগে, আর সেটা যদি তুমি সুন্দরভাবে পড়ো, তোমার ইট ফিটস ইউ ওয়েল, তাহলে সেটার কাজ হয়ে গেল। তুমি আজকে যদি বারমুডার একটা, ধরো তুমি ওই কী বলে আজকাল স্লিপিং ড্রেস না, ওইগুলো কি কড সেট পরে যদি আসো, সেটাও ইফ ইউ আর ক্যারিং ইট ওয়েল, দ্যাট ইজ অলসো গুড। এখানে আমি তো কোয়াড সেট ভার্সেস পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি নিয়ে আমি লড়ালড়ি করব না। তোমাকে কি মানাচ্ছে না মানাচ্ছে না, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর ইউ ক্যারিং দ্যাট ইনবিল্ট, আর ইউ রিয়েলি ক্যারিং ইট কিনা, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ওটাতেই সততাটা থাকে, ওটাই ভীষণভাবে আমি মিসিং পাচ্ছি। আর আমি তোমায় বলি, আমি যেরকম তোমায় বললাম না, সড়ক টুর যখন মিউজিক করি, উল্টে আমি তোমায় বলছি, আর একটা আমার মানে ফেলিয়ার সাইডটা বলছি। মহেশ ভট্ট লাভড দ্য সং, দিল কি পুরানি সড়ক পর বদলা তো কুছ ভি नहीं,
মুঝে থাম কর চল রা হ্যায় তুই হি বাস তুই হর কहीं। গানটা পরে একদিন কোনো দিন হবে, কিন্তু আমি বলছি এই গানটা মানুষ শুনবে, হোয়াটসঅ্যাপ পাগল হয়ে যেত। হোয়াটসঅ্যাপ বলতো যে अरे उसको समझाओ, सैम ही इज क्रेजी, पूजा उसको समझाओ। अरे पीपल विल ক্রাই, পাগল হয়ে যাবে লোককে গান শুনে। আমার কিরকম মনে হতো এটা কানেক্ট করবে না মানুষকে। মহেশ ভাট অ্যাপ্রুভ করে দিয়েছে গান, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আমি জানি, আমি দেখতে পাচ্ছি না মানুষ এটাকে কানেক্ট করছে, আর সেটাই হলো, কানেক্ট করলো না। মানে আমি একটা বিশাল বড় অ্যাস্ট্রোলজার আমি বলছি না, বাট আমি তো জানি ওর মধ্যে কতটা সততা আছে। এটা ইম্পর্টেন্ট, এটা ওটা ইম্পর্টেন্ট, ক্রিয়েটেড একটা জিনিস, ক্রিয়েটেড জিনিস আর রিয়েল জিনিসের মধ্যে ফারাক আছে। একটা জিনিস ক্রিয়েট করা হয়, একটা জিনিস ক্রিয়েট হয়ে যায়। ক্রিয়েট হয় তোমার বিইং থেকে, ওটা বেরোবে একদম, সেটাই হচ্ছে আর্টিস্ট, সেটাই আর্ট। একদম একদম, দ্যাটস ট্রু। এটা আমি আমার লাইফে আরও বেশি করে এই পডকাস্টের থ্রুতে, আমার এই গত 1 বছরের 1.5 বছরের জার্নিতে আমি এত মানুষের সঙ্গে কথা বলতে বলতে এত, কি লাকি তুমি। হ্যাঁ সত্যি আমি লাকি। আমি প্রত্যেকটা মানুষের থেকে প্রত্যেকটা এপিসোডে শিখতে থাকি। তুমি যখন ছবি বানাবে বিশাল হবে, হওয়ার সম্ভাবনা দেখা যাক, দেখা যাক যদি সত্যি হতে পারি তাহলে হবে। অবশ্যই অবশ্যই, কারণ ওই সত্যিটাই তো খোঁজার চেষ্টা করে যাচ্ছি। আর আমি রিসেন্টলি একটা জিনিস আমার বলতে বলতেই হঠাৎ করে মনে হচ্ছে যে আমাদের লাইফটার জার্নিটা কি সমিত, যে আমরা প্রথম দিকে ছোটবেলা থেকে মিথ্যে বলতে শিখি। কারণ মিথ্যে বলতে শিখি কেন? কারণ আমাদেরকে না, আমাদের তখন ওই মিথ্যেটা খুব এক্সাইট করে যে আচ্ছা আমি না এই কথাটা বলবো, ওকে ও বিশ্বাস করলো, তো আমি নিজের গল্প বলি হিসাবে, তো আমার তো একটা কাজ ছিল, আমি তো সবাইকে মিথ্যে কথা বলতাম, আমি দেখতাম বিশ্বাস করে কিনা, তার মানে আমি ঠিক, মানে এটা আমি কনভিন্স করার চেষ্টা করতাম। এই মিথ্যে কথা বলাটাই তো বাচ্চারা যারা বলে তারা ক্রিয়েটিভ। একদম। এবার আমি খুব মিথ্যে কথা বলতে 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 একটা আস্তে আস্তে যখন বয়স বাড়ছে, আস্তে আস্তে যখন বড় হচ্ছে, হতে 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 তো এমন একটা পয়েন্ট আসলো যেখানে আমি রিয়েলাইজ করলাম যে একটা দিন আসবে যেখানে এই মিথ্যেটা আমি বাইরে বলতে পারি, দ্যাটস ফাইন, বিকজ আমি যে গল্পটা বলছি সেটা সত্যি নয়, মিথ্যে গল্পই বলছি। একদমই তাই। আমার নিজেকে মিথ্যে বলা যেদিন শূন্য হয়ে যাবে, সেদিন বোধহয় লাইফটা একটা জায়গায় পৌঁছে। বাহ। কারণ আমি বাইরে যাকে খুশি মিথ্যে কথা বলতে পারি, নিজেকে মিথ্যে কথা বলার শূন্য হওয়াটাই হলো লাইফের জার্নি। না, এক্সপ্রেশনটা তো কল্পনা হবেই। এই যে তোমার আমি মিথ্যে কথা যেগুলো বললাম না, যে ব্যান্ড, এটা মিথ্যে নয়, কিন্তু এটা অন্তরের সত্য। একদম তাই। ওটা মনে হচ্ছে বানানো বলছি। একটা ছেলে যে বলছে, জানো তো বাবা আমি আজকে স্কুল থেকে এসে ইয়া পড়ে একটা প্লেন দেখেছি, সেটা আমার কাছে, সে কল্পনা যেটা করছে সেটা মিথ্যে নয়, সেটা তার অন্তরের সত্যটা। একদমই তাই। আজও আমি তোমার পডকাস্টে প্রথমবার আমি বলছি, একটা খুব অদ্ভুত কথা বলছি, আমি আমার ওয়াইফের সঙ্গে এটা ডিসকাস করি, বলে কাউকে প্লিজ বলো না, এটা ইটস এ সিক্রেট, ইট ইজ ফর সন্দেশ টিভি, অরুণাবর স্পেশাল। আমি আজও একটা মিউজিক ডিরেক্টরের অ্যাক্টিং করি, অভিনয় করি, কিন্তু এর কে কিরমভাবে নেবে আমি জানি না। কালকে হয়তো কেউ আমাকে কাজ দেবে না। না না, এটা অ্যাকচুয়ালি ওইভাবে নেওয়ার কথা নয়, এটা অ্যাকচুয়ালি ওইভাবে নেওয়ার কথা নয়, তুমি ঠিকই বলেছো। এটা আমার কল্পনা যে আমি মিউজিক ডিরেক্টর, ঠিক, এটা আমার কল্পনা যে আমি একটা গান বানাই, যেটা স্টেজে থেকে যখন সেটা গাই মানুষ সেটা শুনে নাচে, সেটা বাস্তব কল্পনা কোনটা আমি বুঝতে পারি না। আসলে এটাই আমাদের জীবন, বুঝলে। আমরা বিশেষ করে যারা আমরা প্রিভিলেজ, যে আমরা আর্ট প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি, সবাই, অনেক আর্টিস্ট আছে যারা অন্য কাজ করছে, তারা হয়তো আমাদের চেয়ে অনেক বেশি ট্যালেন্টেড মানুষ, তোমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড মিউজিশিয়ান, আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড স্টোরি টেলার, তারা প্রেজেন্টেশনের স্টোরি বলছে দারুণ, একজন কর্পোরেটর হয়তো। আমরা প্রিভিলেজ যে আমরা আর্টটা প্র্যাকটিস করতে পারি। আমাদের না এই কল্পনা, বাস্তব, বাস্তব অবাস্তবের মধ্যে যাতায়াতটাই আমাদের মজা, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের আনন্দ, এখানেই আমাদের বাস, এখানেই আমাদের বাস। এবং আমরা ওই ত্রিশঙ্কু পজিশনে থেকে খুব ভালো আছি, কিন্তু ওখান থেকে বেরোতে চাই না। আবার মনে হয় আমরা একটা
এমন একটা জায়গায় এসে ওই আসলাম, মিথ্যেটাই আমাদের সত্য। একদম এমন একটা জায়গায় আসলাম যেখানে আমার মনে হয় একটা কনক্লুশনে পৌঁছলাম এই পুরো থ্রু আউট ইউর জার্নি। তোমার রিয়েলাইজেশনগুলোকে তুমি ডিফারেন্টভাবে, মানে তুমি যেভাবে রিয়েলাইজেশনগুলোকে বললে বা আমি যেরকমভাবে বুঝলাম, আমার মনে হয় আমরা কমিউনিকেট করতে পেরেছি হোয়াট উই ওয়ান্টেড টু সে। এবং দুর্দান্ত লাগলো তোমার সঙ্গে আড্ডা মেরে সমিত। আলাপ হয়ে খুব ভালো লাগলো, এবং সবচেয়ে বড় কথা হলো আলাপ হয়ে ভালো লাগলো, সত্যি তোমাকে জানতে পেরে ভালো লাগলো। আমার মনে হয় আপনারাও একটা নতুন সমিত মুখার্জিকে দেখলেন, যাকে কিন্তু আমি কিন্তু তোমার এরকম কোনো, তোমাকে এইভাবে চেনে বলে মনে হয় না আমার বেশিরভাগ মানুষ। কেউ চেনে না। এবং খুবই ভেতর থেকে খুবই অথেন্টিক একটা সেলফকে বোধহয় আমি থ্রু দিস পডকাস্ট নিয়ে আসতে পারলাম আপনাদের সামনে। খোকাবাবু জায়ের পেছনের মানুষটা, খোকাবাবু সেই লোকটা যখন স্টেজে পারফর্ম করে, আমি ওনাকে পারফর্ম করতে, আমি তোমাকে পারফর্ম করতে দেখেছি, বলছিলাম তোমাকে একটা নজরুল মঞ্চের স্টেজে, অ্যান্ড আই ওয়াজ মেসমারাইজড বাই ইউর পারফরমেন্স। আই ওয়াজ মেসমারাইজড বাই ইউর পারফরমেন্স। এবং আমি বুঝতে পারছিলাম তুমি ওই মুহূর্তে ওই স্টেজে দাঁড়িয়ে সবগুলো মানুষকে এইভাবে হোল্ড করে রেখেছো, অ্যান্ড দ্যাটস এ হিউজ পাওয়ার ইউ হ্যাভ। স্টেজে ইউ আর জাস্ট, মানে দ্যাটস এ হিউজ পাওয়ার ইউ হ্যাভ। বাট তার বাইরের যে সাইডটা আজকে দেখলাম, দ্যাটস টোটালি এ ডিফারেন্ট সমিত মুখার্জি। সো থ্যাংক ইউ সমিত, থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর অথেন্টিক সেলফ উইথ আস। আশা করি আপনাদের এই এপিসোডটা ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। হোপফুলি আপনাদের কাছে এই সত্যি মিথ্যার ব্যালেন্সের যে গল্পটা আমরা করলাম, সেটা বোধহয় আপনাদেরকে কিছু ভাবনা ভাবাতে সাহায্য করবে। যে কোনো লাইফেই আপনি থাকুন, যে কোনো প্রফেশনেই আপনি থাকুন, যে কোনোভাবেই লাইফটাকে আপনি বাঁচুন, আসলে এগুলো তো জীবনের ক্ষেত্রে দিস ইজ ট্রু টু এভরিওয়ান, তাই না? সো আজকের এপিসোড এই থট নিয়েই শেষ করছি। পরের এপিসোডে দেখা হচ্ছে। তার আগে যেটা আমি সবসময় বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।